প্রচণ্ড রকম টেনশনে আছেন আরিফ রেজা। হুট করেই এমন নিরাশ হলেন কি করে ভাবছেন কে পিছু লেগেছে আরিফ রেজার। ভাবতে তার জানা মতে কোনো শত্রু নেই। উনি এত বড় মাপের মাফিয়া হননি যে ওনার পিছনে লোক লাগবে। এরই মধ্যে দৌড়ে আরিফ রেজার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলছে প্রীতম, ডেড তীব্রর খোঁজ পাওয়া গেছে। কোথায় তীব্র? লাইফ কেয়ার নামে একটা হসপিটালে অ্যাডমিন। খবর দেখার পর ওইখানকার ডাক্তার জানিয়েছে তীব্র 2 দিন ধরে হসপিটালে অ্যাডমিন। তার মানে ও ঢাকাতেই আছে? হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্টের পর নাকি ওকে ওই হাসপাতালে নেওয়া হয়। জ্ঞান ফিরতেই ডক্টররা ইনফর্ম করতে চাইলে তীব্র ইনফর্ম করতে দেয়নি। ডক্টরদের বারবার বলেছে ওকে বাঁচিয়ে রাখা হয়েছে কেন, ওকে মেরে ফেলতে বলেছে। খুব পাগলামো করছে, তাই ওকে ঘুমের ইনজেকশন দিয়ে রাখা হয়েছে। জ্ঞান ফিরলেই পাগলামো করছে। গাড়ি বের করতে বলো, এক্ষুনি বের হব। 1 সেকেন্ড লেট না করে আরিফ রেজা, প্রীতম আর গ্যাংয়ের লোক নিয়ে বেরিয়ে গেল লাইফ কেয়ার হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে এসেই কেবিনে ঢুকে দেখতে পেল বেডে তীব্র পড়ে আছে, হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ। ডক্টর এসে জানালো মারাত্মকভাবে আহত হয়েছেন উনি। ব্লাড দিতে হয়েছে 5 ব্যাগ। জ্ঞান ফিরতেই শুধু বলে, আমাকে কে বাঁচিয়েছে? আমি বাঁচতে চাই না, মেরে ফেলবো। যে আমাকে বাঁচিয়েছে তাকে শেষ করব, তারপর নিজে মরব। প্রচণ্ড ছটফট করে আর রাগারাগি করছে। এরই মধ্যেই তীব্রর জ্ঞান ফিরল। চোখ খুলে তাকাতেই দেখে আরিফ রেজা। কি অবস্থা হয়েছে তীব্রর! চুল দাড়িগুলো কত বড় হয়েছে, ছন্নছাড়া পাগলের মতো দেখাচ্ছে। মাথার হাতে পায়ে ব্যান্ডেজ, মনে হচ্ছে দেহে কোনো মতে প্রাণটা ধরে আছে। তীব্রর হাল দেখে আরিফ রেজা মনে মনে অনেকটাই খুশি হলো। এটা ভেবে তীব্রর অবস্থা যত খারাপ হবে তত ভালো। সহজেই তীব্রর জায়গা তীব্র থেকে দখলে নিতে পারবে। বাবা, তীব্র কোথায় গিয়েছিলে তুমি? এই হাল হলো কি করে তোমার? চাচ্চু, আমার মাকে পেয়েছো? আমার মাটাকে না পাচ্ছি না চাচ্চু। আমার মা হয়তো আর বেঁচে নেই। মাকে ছাড়া আমি কি করে বাঁচবো বলো? আমি মরে যেতে চাই চাচ্চু, আমাকে তুমি মেরে ফেলো। তীব্র, তীব্র বাবা শান্ত হও, পাগলামো করো না, সব ঠিক হয়ে যাবে। ভাবিজানকে আমরা খুঁজে পাবো। বাবা প্লিজ তুমি শান্ত হও, আমি এসেছি তো, আমি খুঁজে আনবো। তুমি সুস্থ হও তীব্র। তীব্রর মাথা হাতিয়ে দিয়ে, পাবে না চাচ্চু, আমার মাকে মিশন খান কিডন্যাপ করেছে। মাকে ওরা মেরে ফেলবে বলেছে, আমায় হুমকি দিয়েছে ফোন করে। জানো চাচ্চু, মিশন খান না এখনও বেঁচে আছে, ও মরেনি। কি করে বাঁচলো চাচ্চু? মিশন খানকে তো আমি নিজের হাতে মেরেছি, কি করে বেঁচে ফিরলো বলো না? আরিফ রেজা বুঝলো তীব্রর অবস্থা আসলেই খুব খারাপ। নিজের হাতে মিশানকে মারার পরেও মরেনি, তার উপর মা নিখোঁজ। মাথা পুরোই গেছে। সহ্য করতে না পেরে সুইসাইড করতে গিয়েছিল তীব্র। অনেক বলে কয়ে তীব্রকে শান্ত করলো। তীব্রর পাগলামো করেই যাচ্ছিল। একটু পরপর ডক্টরকে বলে তীব্রকে হসপিটাল থেকে রিলিজ করে নিয়ে বের হতেই সাংবাদিকদের মুখোমুখি হতে হলো। একগাদা প্রশ্ন, কে দেবে এর উত্তর? কেউ জিজ্ঞেস করছে উনি কি আত্মহত্যা করতে গিয়েছিলেন, নাকি কেউ মারার চেষ্টা করেছিলেন, নাকি সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট। এক এক চ্যানেলে এক এক নিউজ চলছে। কেউ বলছে তীব্র নিজেই মরতে গিয়েছিল, কেউ বলছে কিডন্যাপ করেছে, আবার কেউ বলছে শত্রুপক্ষ মারার চেষ্টা করেছে। কোনো মতে সাংবাদিকদের উত্তর দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। বাড়িতে ফিরতেই তীব্রকে রেস্টে রাখা হলো। সব সময় খেয়াল রাখার জন্য একটা নার্স রাখা হলো। কেয়ারটেকার তো আছেই আলাদা। এরই মধ্যে আরিফ রেজা ফাঁদে পা দিয়ে দিল। নার্সকে আলাদা করে ডেকে নিয়ে একটা মোটা অঙ্কের টাকার চেক হাতে দিয়ে আর ইঞ্জেকশন দেওয়ার কিছু মেডিসিন দিয়ে বলল ডক্টরের দেয়া ঔষধগুলো না দিয়ে এগুলো দিতে। নার্স টাকা হাতে পেয়ে খুশি খুশি স্বীকার করলো। ঔষধগুলো হাতে দিয়ে আরিফ রেজা চলে গেল। আজ শোয়া হয়ে চোখ বন্ধ করে বসে আছে মিশান, কিছু একটা নিয়ে ভাবছে খুব। দরজায় নক পড়ল এরই মধ্যে। ম্যাম আসবো? কাম। ম্যাম, প্রীতম যে তোমায় হুমকি দিচ্ছে সেটা শুধু তোমায় ভয় দেখানোর জন্য সহজ সরল পেয়ে সুযোগ নিচ্ছে। ওর কাছে কোনো ভিডিও নেই।
না ম্যাম, গত রাতে ও আমাকে ভিডিও পাঠিয়েছে, আমি দেখেছি। ফোন চেক করো। ম্যাম, যা বলেছি তাই করো। জেসি ফোন নিয়ে চেক করতে লাগলো। ফোন তন্ন তন্ন করে খোঁজার পরও ভিডিওটা কোথাও পাচ্ছে না। শরীর ঘেমে যাচ্ছে, চোখ বড় বড় হয়ে গেছে, বুক ধড়ফড় করছে। রাতেই তো ভিডিওটা দেখলো, এখন নেই। জেসির ফোনে তো কেউ হাত দেয় না, আর কেউ পাসওয়ার্ডও জানে না। জেসি, ইয়েস ম্যাম। তুমি মিশান খানের কেয়ারটেকার। আজ অব্দি কোনো গার্ডের গায়ে কোনো আঘাত লাগতে দেয়নি, সেখানে তো তুমি। তোমরা যে রকম কেয়ার করো আমারও তেমন দায়িত্ব তোমাদের কেয়ার করার। কেউ মিশান খানের দিকে আঙ্গুল তুলুক, মিশান খান কখনো সেই সুযোগ কাউকে দেয় না। মিশান খানের কাছে সবাই ঋণী থাকবে, কিন্তু মিশান খান কারোর কাছে না হাত পাতবে না ঋণী থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? বাট ম্যাম, হাউ ইজ দ্যাট পসিবল? তুমি কি ভুলে যাচ্ছ, কম্পিউটার সায়েন্স নিয়ে পিএইচডি করে মানুষ ঘাস কাটা শেখে না। সরি ম্যাম। তোমার ফোনেও যেমন কোনো ভিডিও নেই, প্রীতমের ফোনেও কোনো ভিডিও নেই, আরও অন্য আর কারোর সাথে ভিডিও শেয়ার করেনি। থ্যাঙ্কস এ লট ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিবেন ম্যাম। সমস্যা যেহেতু আমার পার্সোনাল, সেখানে তুমি নিষ্পাপ হয়ে ফেসে গেছো। তোমাকে ইউজ করার চেষ্টা করেছে, সেই জন্য তোমাকে এখনো জীবিত রেখেছি। নেক্সট টাইম এরকম ভুল যেন না হয়, বি কেয়ারফুল। ওকে ম্যাম। চোখে মুখে হাসি নিয়ে, আর কখনো এরকম হবে না ম্যাম। অ্যান্ড লিসেন, আমার জানা মতে তুমি তো অনেক ধার্মিক একটা মেয়ে। দিনের বেশিরভাগ সময় তোমার কাটে চার্চে। তোমার ধর্মটাও আলাদা, হয়তো ওর জন্য ধর্মটাও ত্যাগ করতে। ধর্মকে ভালোবেসে ধর্ম ত্যাগ করা জায়েজ আছে, কিন্তু মানুষকে ভালোবেসে না। ধর্ম পবিত্র, কিন্তু মানুষ অপবিত্র। সম্পর্ক করেছো তো করেছোই, বাজেভাবে লিপ্ত হয়েছো। কদিন ধরে চেনো তুমি প্রীতমকে? আরে আমি মিশান খানই তো ওকে চিনতে পারিনি, কত লেট করে চিনেছি। আর সেখানে তুমি দুদিনের সম্পর্কতে কি করলে? তোমার ধর্ম কি তোমায় মেনে নেবে? নিজেকে রেসপেক্ট করতে শেখো। বিয়ের আগে এসব ঠিক না। ধর্মের আগে মাথায় রাখবে তুমি একটা মেয়ে। সরি ম্যাম, ভুল হয়ে গেছে। প্রেগনেন্ট হওয়ার চান্স আছে কি কোনো? না ম্যাম। ওকে, ইউ ক্যান গো নাও, লিভ মি এলোন। ওকে ম্যাম। জেসি রুম থেকে চলে গেল, আর মনে মনে মিশানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো। প্রীতম নামের রাক্ষসটার থেকে বাঁচিয়ে দিয়েছে। প্রেমের ফাঁদে ফেলে মেয়েটার জীবন নষ্ট করার চেষ্টা করেছিল, অলরেডি করেই ফেলেছে। নতুন করে আর কি সর্বনাশ করবে? মিশানের সব খোঁজ খবর নেওয়ার জন্য প্রীতম জেসিকে টার্গেট করে, আর জেসির সাথে বাজেভাবে মেলামেশা করে ভিডিও করে, জেসিকে থ্রেট করে। মিশানকে মারার জন্য প্রীতমই জেসিকে বলে, যার জন্য জেসি বাধ্য হয়েই মিশানের জুসে বিষ মিশিয়েছিল। আর মিশান, সে তো প্রতিটা স্টেপ নেয় ক্যালকুলেট করে, কখন কি হচ্ছে সবই মিশান জানে। মিশানের ফোন বেজে উঠল, তীব্র কল করেছে। হাতে নিয়ে রিসিভ করলো সাথে সাথেই। বলুন, কত দূর? কত দূর মানে, যা অ্যাক্টিং করেছি একদম সাথে সাথে টোপ গিলে নিয়েছে। ভেরি গুড। আজকে সকালে নিউজ পেয়েছেন? আরিফ রেজার ইন্ডিয়াতে যতগুলো ড্রাগ ডিল ছিল সব ক্যান্সেল হয়ে গেছে, আর নারী পাচারের কেসটাও খেয়ে গেছে পুরো। সব কটা এখন জেলে। ওয়াও, এটা বেশ ছিল মিশন। এত লেট করে জানালে কেন? সময়টা কি হয়েছে? আপনি ফ্লাইটে যাওয়ার পর আমি নিউজ পেয়েছি। ও হ্যাঁ, তাও তো একটা কথা। বেচারা অনেক নিরাশ হয়ে গেছে, আপনাকে পেয়ে মনে হয় একটু শান্ত হয়েছে। সোনার ডিম পাড়া হাঁস কি না বলো? হাঁসটা যে তলে তলে বাজ পাখি সেটা তো জানা নেই। ওয়াইদাবে মিশন, আই থিঙ্ক চাচ্চু কোনো জাল ওষুধ মেডিসিনের সাথে বিশাল এক লিঙ্ক আছে। আর ইউ শিওর? হতে পারে, আমাকেও জাল মেডিসিন দেওয়া হয়েছে। নার্সকে মোটা অঙ্কের টাকা দিয়ে ওষুধগুলো দিয়ে চলে গেছে। আর ইন্টারেস্টিং ব্যাপারটা হলো মিশন, মায়ের ঘরে কিছু ওষুধের বক্স পেয়েছি। ওই ওষুধগুলো আমার ওষুধগুলো একই কোম্পানি আর একই লুক। আমি তোমাকে ছবি দিচ্ছি, দেখো। ওকে পাঠান, আমি খবর নিচ্ছি। আর হ্যাঁ, বি কেয়ারফুল, ওকে? ইয়েস ম্যাম। অ্যান্ড লিসেন তীব্র, হোয়াট? আই থিঙ্ক এটাই বেটার হবে।
আমিও তাই ভাবছি মিশন, তোমাকে যেটা কাজ দিয়েছি সেটা করো, এদিকটা আমি দেখছি। হুম। দিন যাচ্ছে আর তীব্র আরিফ রেজার সামনে অভিনয় করেই যাচ্ছে। কৌশলে তীব্র আরিফ রেজাকে কন্ট্রোলে রাখছে, আর অপরদিকে মিশান আর রায়হান খান আরিফ রেজার সব লিঙ্ক কাট করছে। প্রতিটা দিন আরিফ রেজার জন্য বিষাক্ত হয়ে যাচ্ছে। রাত পোহালেই একটার পর একটা খারাপ খবর শুনতে হচ্ছে। এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। রাত অনেক হয়েছে। নাসরিন জাহান তার অসুস্থ ছেলেকে মাথায় জলপটি দিয়ে বসেছিল পাশে। স্বামী অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। 12টা বাজার পর ছেলে রুম থেকে বেরিয়ে নিজের রুমে যেতেই ড্রয়িং রুমে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পাওয়া গেল। আস্তে আস্তে পা টিপে টিপে ড্রয়িং রুমের দিকে গেল। বাসায় তো কোনো বেড়ালো নেই, তাহলে শব্দ কিসের? এটা ভেবেই ভয় পাচ্ছে। ড্রয়িং রুমে লাইট জ্বালাতেই দেখলো পুরো রুমে কেউ নেই। এদিক ওদিক তাকাতেই দেখে সব ঠিকঠাক আছে। এরই মধ্যে খেয়াল হলো বাসার গেটটা আটকানো না, কোনো মতে চাপানো। নাসরিন জাহানের স্পষ্ট মনে আছে রাত 10টার দিকে তিনি ভালো মতো চেক করেছে গেট আটকেছে কিনা, কিন্তু এখন খোলা কি করে? স্বামীকে ডাক দিতে যেও কি মনে করে যেন ডাক দিল না। শরীর প্রচণ্ড পরিমাণে ঘামছে আর হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। দরজার কাছে যেই আটকাতে যাবে তখন ফ্লোরের দিকে খেয়াল করলো ফোঁটা ফোঁটা টাটকা রক্ত দেখে ছিটকে গেল নাসরিন জাহান। সামনের দিকে তাকাতেই দেখে দরজার বাইরে ফোঁটা ফোঁটা রক্ত সিঁড়ি বরাবর। সাহস করে দরজা খুলে বের হয়ে দেখলো রক্তের ফোঁটাগুলো সিঁড়ি দিয়ে উপরের দিকে গেছে। 1 পা 2 পা করে রক্তের ফোঁটাগুলো ফলো করে উপরে উঠতে উঠতে একদম ছাদ অবধি চলে গেল। ছাদে পাড়া দিতেই বড় সড়ো ঝটকা খেয়ে ভয়ে ছিটকে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর ঢোক গিলছে। ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ইলেকট্রিক সিগারেট টানছে আর উপর দিকে ধোঁয়া ওড়াচ্ছে কেউ একজন। একেতেই অন্ধকার, তার মধ্যে এমন ধোঁয়া উঠছে বোঝা যাচ্ছে না কে এটা, তবে একজন লম্বা চওড়া পুরুষ মানুষ। কে? বলতে বলতেই ছাদে লাইট জ্বালালো নাসরিন জাহান। লাইট জ্বালাতেই চোখ ছানা বড়া হয়ে গেল। সামনে তীব্র দাঁড়িয়ে আছে। নাসরিনের দিকে তাকিয়ে ডেভিল স্মাইল দিয়ে বলল, কেমন আছেন নাসির জাহান? স্যার আপনি এখানে এখন? অবাক হচ্ছেন হুট করে কেন তোমার বাড়িতে এলাম এই সময়? স্যার কোনো দরকার হলে কল করতেন, আমি যেতাম। ম্যাডামের খোঁজ পেয়েছেন? তীব্র কোনো উত্তর না দিয়ে নিচের দিকে এগিয়ে সেদিক তাকাতে লাগলো। তারপর বলল, বাড়িটা মেবি আমার টাকা দিয়ে বানানো, তাই না নাসির? জি জি স্যার। তোমাকে মাস গেলে কত বেতন দিতাম? 1 লাখ স্যার। বোনাস? বেতনের সমানই দিতেন স্যার। এই বাড়ি বানানোর সময় তো তুমি আমার থেকে আলাদা টাকাও নিয়েছিলে, তাই না? জি স্যার, বেতন থেকে কেটে রাখার কথা ছিল, কিন্তু আপনি রাখেননি। সব সময়ের মতো টাকা একেবারে দিয়ে দিয়েছেন, ফেরত নেননি। ওয়াইদাবে তোমার কাজটা কি ছিল? স্যার, আপনার মাকে সময় মতো ওষুধ খাওয়ানো আর সময় মতো ইঞ্জেকশন দেওয়া। শুধুমাত্র 2টা কাজের জন্য তোমাকে আমি এতগুলো টাকা দিয়ে রেখেছিলাম। যখন যত টাকা চাইতে বলার আগেই পেয়ে যেতে। আমার বাড়ির সার্ভেন্ট হওয়ার কোনো চাহিদা তোমার মধ্যে থাকতে দেয়নি। আর সেখানে তুমি কি করলে? তার বিনিময়ে আমি কি পেলাম? স্যার, জাস্ট শাট আপ। সাফওয়ান রাজা তীব্রর সাথে চিট করা মানে আগুন নিয়ে খেলতে চাও। সব কিছুর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? আমি 10 বছরের মধ্যে টের পেলাম না এত কিছু হচ্ছে। সাফওয়ান রাজা তীব্র নাকের ডগার মধ্যে সাফওয়ান রাজার তীব্রর পিছন থেকে ছুরি মারা। কথাটা শুনেই নাসরিন হুমড়ি খেয়ে তীব্রের পায়ে ধরল। স্যার, আমায় ক্ষমা করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি টাকার জন্য লোভ করেছো আর তোমার পাপ হয়েছে, এখন মৃত্যু হবে। স্যার, আমায় ক্ষমা করুন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, প্লিজ স্যার। তোমারও তো একটা ছেলে আছে, তাই না? তোমার ছেলেই পারবে আমার কষ্টটাকে বুঝতে। আর তোমার ছেলেকে কষ্টটা বোঝানোর জন্য
তোমাকে না ফেরার দেশে পাড়ি জমাতে হবে। স্যার না স্যার, এমন করবেন না স্যার। গুড বাই। বলেই কপালে শুট করে দিল। নিথর দেহটা থেকে প্রাণ বেরিয়ে গেল সাথে সাথেই। সকাল হতেই টিভিতে নিউজ। আলী আজাজ নামের এক ড্রাগ মাফিয়ার ক্রস ফায়ারে মারা গেছেন। উনি শুধু ড্রাগ মাফিয়ার নয়, নারী পাচারের সাথে বিশাল হাত ছিল। সাথে এসকে কোম্পানির নামে একটি জাল ওষুধের কোম্পানিও ছিল। গতকাল রাতে বিশেষ র্যাব অভিযানে ওনার সমস্ত কুচরিত্র ফাঁস হয়ে যায়। পালানোর চেষ্টা করতেই ক্রস ফায়ারে মারা যায় সে। নিউজটা দেখার পর তীব্রর কেন জানি খটকা লাগলো। মিশানকে সাথে সাথে কল দিল। ওপাশ থেকে রিসিভ করতেই, হে মিশান, আজকে নিউজ দেখছো? কিসের নিউজ? নিউজ মানে বাংলাদেশি চ্যানেল দিয়ে দেখো, সব চ্যানেলেই দেখাচ্ছি। আলী আজাজ ক্রাশ ফায়ারে মারা গেছে। ব্যাপারটা কেমন একটা ফিসি লাগছে। ঠিক ধরেছেন। ওয়াইদা বে, এত শব্দ কিসের? কোথায় তুমি? এই তো আপনার বাড়ি প্রায় কাছাকাছি। হোয়াট? এই ভালো করে বলো, কোথায় কোথায় তুমি? ওয়েট 5 মিনিট, আই কল ইউ ব্যাক। বলেই ফোন কেটে দিল। মিশান, হ্যালো হ্যালো। ফোন চেক করতেই দেখলো ওপাশ থেকে কেটে দেওয়া হয়েছে। আরিফ, রেজা, প্রীতম কেউই বাড়িতে নেই। আলী আজাজকেই দেখতে গেছে হয়তো। ফ্রেশ হয়ে তীব্র রুমে আসতেই সার্ভেন্ট এসে কফি দিল। এক হাতে কফি আর 2 আঙুলের চিপায় সিগারেট নিয়ে আরেক হাতে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বারান্দায় গেল। দাঁড়িয়ে কফি খাচ্ছে আর দিনের প্রথম ভাগে সিগারেটে টান বসা আছে। চোখটা মোবাইল থেকে বাইরের দিকে যেতেই ঝটকা খেয়ে গেল। বাড়ির সামনে একটা গাড়ি এসে থামলো আর গাড়ি থেকে বেরিয়ে এলো মিশান। গেটের সামনে গার্ডসরা মিশানকে চেক করতে এলে তীব্র কল করে ভিতরে আসতে দিলে পারমিশন দেয়। চেকিং করতে মানা করে। মিশান সোজা তীব্র রুমে এসে পড়ল। বারান্দা থেকে তীব্র রুমে ঢুকে মিশানের কাছে গেল। মিশান রুমে ঢুকে তীব্রর রুম ঘুরে ঘুরে দেখছে। দাঁড়িয়ে থাকবে এভাবে, বসবে না নাকি? সিগারেট ফেলতে ফেলতে ভালো কথা মনে করেছেন। বলেই বসে পড়ল। বাই দি ওয়ে, আপনার বাড়িটা বাহিরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে তার থেকে বেশি সুন্দর। চয়েস আছে আপনার। বাড়িটা আমার বানানো না, বাবার বানানো। ও হ্যাঁ, আমার মনে ছিল না। হঠাৎ কি মনে করে বাংলাদেশে এলে? বলা নেই, কোয়া নেই। কাল রাতে এসেছি, কাজ ছিল একটা। ভোরে নীলিমা আপুর সাথে দেখা করে আপনার এখানে এসেছি। ঘুম পাচ্ছে খুব, ঘুমোবো। তুমি ঘুমানোর জন্য এসেছো আমার বাড়িতে? হ্যাঁ তো। কেন, ইফতিদের বাড়িতে কি জায়গা ছিল না? এখানেই আসতে হলো তোমার ঘুমাতে? আরে এখানে আসার কারণ আছে। কি কারণ আর কি কাজে এসেছো বাংলাদেশে? 2 দিন ধরে খুব মাথা ব্যথা করছে। এখানে আসার উদ্দেশ্য আপনি ভালো মাথা টিপে দিতে পারেন। তাই এখানে এসেছি, আমার ঘুমটাও হবে আর মাথা ব্যথাও চলে যাবে। আল্লাহ, বিয়ের আগে তুমি এই রূপ দেখাচ্ছ? সে লন্ডন থেকে এসেছো শুধুমাত্র মাথা ব্যথার জন্য? ছাড়ুন তো, ঘুম পাচ্ছে বললাম তো। এই কি করছো তুমি? আমার রুমে ঘুমাবে? অন্য রুমে চলো, দিয়ে আসি। বালিশ থেকে মুখ ঘুরিয়ে তীব্র দিকে তাকিয়ে বলল মিশান। এই ঘরে কোথাও লেখা আছে এই রুমে আপনি ছাড়া আর কেউ থাকতে পারবে না? আশ্চর্য ব্যাপার তো, আমার রুমে আমি ছাড়া কেউ থাকতে পারবে না। এটা আমার ঘর। পেপারস ডকুমেন্ট দেখান, তারপর এই রুম ছাড়বো। তুমি আমাকে তোমার রুমে ঘুমাতে দিয়েছিলে? আমার রুমে কেন? আপনি তো আমার বুকে ঘুমিয়েছিলেন, এখানে মাথা রেখে। ঠিক আছে, ঘুমাও। একটু পরে মাথা টিপে দিচ্ছি, ওয়েট। আর শুনুন। হ্যাঁ বলুন ম্যাডাম। খিদে পেয়েছে খুব, পারলে কিছু এনে খাইয়ে দিন। কেন কেন? নীলিমা আপু খাইয়ে দেয়নি? হ্যাঁ, কি জানি খাইয়ে দিল আপু, পেট ভরেনি, খিদে পেয়েছে আবার। খাদক মেয়ে। খাওয়ার জন্যই জীবন, জীবনের জন্যই খাওয়া। কথাটা কোনো মনীষী বলেনি, আমিই বলেছি। এটা চিরবাস্তব, মিলিয়ে নেবেন। এখন তাড়াতাড়ি সার্ভেন্টকে দিতে বলুন আর আমাকে খাইয়ে দিন। আল্লাহ, কি হুকুম। বলেই রুম থেকে বেরিয়ে গেল। গত রাত 12টার দিকে 5 স্টার হোটেলের একটা অন্ধকার রুমে বিছানায় গা গরম নিয়ে নগ্ন অবস্থায় শুয়ে আছে এক নারী। তার সাথে আলী আজাজ।
গভীর এই মুহূর্তে হঠাৎ দরজায় নক পড়ল। খুব জোরে জোরে দরজা কেউ ধাক্কাচ্ছে। বিরক্তি নিয়ে আলী আজাজ কোনো মতে গায়ে কাপড় নিয়ে দরজা খুলেই অবাক। কিছু র্যাব দাঁড়িয়ে আছে। র্যাবদের দেখে অনেকটা হক চুকিয়ে যায়। অফিসার্স, এনি প্রবলেম? আপনাকে আমাদের সাথে যেতে হবে। না মানে, এত রাতে কোথায় যাব আমি, আর কি করেছি আমি? এত কৈফিয়ত দিতে পারবো না। কেন যেতে হবে তার অনেক কারণ। ভালোভাবে চলুন, না হলে আমরা অভদ্রের মতো ধরে নিয়ে যাব। আলী আজাজকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ধরে নিয়ে যাওয়া হলো। কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে ওনার সাথে। এ কি, গাড়িটা তো আলী আজাজের আস্তানার দিকে নিচ্ছে, সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। আলী আজাজ এখানে নারী পাচার করার জন্য নারীদের আটকে রাখে, আর ড্রাগ সাপ্লায়ার এর জন্য এখানে মজুত রাখে। সব থেকে বড় আস্তানা এটা আলী আজাজের। কিন্তু র্যাবদের তো এটা জানার কথা না। ওনারা এখানে আসছেনই বা কেন? নানান রকম চিন্তা আলী আজাজের মাথায় ঘুরছে। এমন সময় গাড়ি আলী আজাজের আস্তানার সামনে থেমে আলী আজাজকে ধরে নিয়ে গেল ভিতরে। একটা বিশাল অন্ধকার ঘর, যেখানে প্রায় 1000টার মতো মেয়ে আটকে রাখা যায়। সেখানে আলী আজাজকে নেওয়া হলো। আবছা অন্ধকার বিরাজ করছে। এক র্যাব অফিসার আলো জ্বালাতেই আলী আজাজ আতঙ্কিত হয়ে উঠল সামনের মানুষটাকে দেখে। একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে মিশান খান। আলো জ্বালানোর সাথে সাথেই মিশান চোখ বন্ধ করে নিল। পাশে থেকে মিশানের একজন গার্ড র্যাবদের বলল, প্রথমবার আলো সহ্য করতে পারে না ম্যাডাম, এই লাইটটা অফ করে ওই নীল রঙের লাইটটা অন করুন, ওটা কম আলো হয়। আবছা অন্ধকারেও মিশান ম্যাডাম থাকতে পছন্দ করে। সরি ম্যাম, আমি এখনই চেঞ্জ করছি। বলেই লাইট অফ করে দিয়ে অন্যটা জ্বালানো হলো। এবার ঘরটা পুরো ভূতের বাড়ির মতো লাগছে। আবছা অন্ধকার বিরাজ করছে ঘরে। শুধু বোঝা যাচ্ছে ঘরটাতে কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে, দেখতে কেমন, কিছুই বোঝা যাচ্ছে না। আলী আজাজ কিছু বুঝতে পারছে, আবার পারছেও না। মিশান ইশারায় আলী আজাজকে বসতে বলল। আলী আজাজ মিশানের সামনে বরাবর ঠিক 4 ফিট দূরে বসলো। অবাক লাগছে তাই না মিস্টার আলী আজাজ? পায়ের উপর থেকে পা নামিয়ে, কি চাই তোমার? আপনার বয়সটা 40-50-এর কম হবে না। এখনো এত তেজ কোথা থেকে আসে আপনার? নিজের বউকে নিজের হাতে মেরে পরনারীর সাথে রাত কাটান। কেন করেন এসব এই বয়সে? তার কৈফাত আমি তোমায় দিতে যাব কেন? মাই লাইফ, মাই রুলস, মাই স্টাইলস। ও আচ্ছা, বুঝলাম। কিন্তু একটা প্রশ্নের কৈফিয়ত তো আমার চাই আলী আজাজ। কি? আমার মায়ের সাথে তোমার কি শত্রুতা ছিল? ঘুরে ফিরে আমার মাকে কেন মারতে হলো? কেন মেরেছ আমার মাকে? কথাটা শুনে ঘেমে গেল পুরো শরীর আলী আজাজের। কি বলছো? আমি তোমার মাকে মারবো কেন? কে বলেছে তোমায় এই কথা? এটা আমার প্রশ্নের উত্তর হয়নি। এটা কোনো প্রশ্নই না, উত্তর দেব আমি কিভাবে? আর আমাকে এত রাতে এখানে আনার মানেটা কি? হ্যাঁ, কি চাই? মিশান চুপ করে গেল। চোখটা কিছুক্ষণ বন্ধ করে রইল। তারপর চোখ খুলে আলী আজাজের দিকে তাকিয়ে আলী আজাজের চেয়ারে একটা জোরে লাথি দিল। ব্যালেন্স কন্ট্রোল না করতে পেরে আলী আজাজ মাটিতে উল্টো হয়ে পড়ে যায়। মাথার পিছনে অনেকটা ব্যথা পায়। মিশান উঠে দাঁড়িয়ে ছুরি বের করে হাতে নিয়ে আলী আজাজের পাশে বসে পড়ে। মিশান খানের চোখের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে মিথ্যা বলার সাহস হলো কোথা থেকে? আমার সামনে আমার মাকে মেরে আমাকেই বলছিস আমাকে কে বলেছে এই ধরনের কথা? হায় রে মানুষ, তোরা যদি এত ভালো হতি তাহলে কি আজ আমার জীবনটা এমন হতো রে? হ্যাঁ মিশান, আমি কিছু করিনি। তুমি ভুল বুঝেছো। তোমার মাকে আরিফ রেজা মেরেছে, আমি না। ভুল দেখেছো তুমি। তাই বুঝি? মিশান ছুরি নিজের চোখের সামনে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, এই ছুরিটা ভালো মতো চালানো শিখেছি তার শুধু একটাই কারণ, তোর পেটের উপর চালাবো বলে। সেদিন আমার বুকে আরিফ রেজা গুলি চালিয়েছিল ঠিক, আমার মায়ের বুকে গুলি চালিয়েছিল তাও ঠিক, কিন্তু আমার মায়ের পেটে যে ছুরিটা চালিয়েছিল সেটা ছিলিস তুই।
সেদিন তুই যদি আমার মায়ের পেটে ওভাবে নির্মম করে ছুরি না মারতিস, তাহলে আমার মাও আমার মতো বেঁচে যেত। কিন্তু আমার মাকে বাঁচতে দিসনি আমার মাকে বাঁচতে। তাই এখন তোর ভুলের মাসুল দিতে হবে। আলিয়া আজাজের দিকে তাকিয়ে, মিশান, কাজটা তুমি ঠিক করছো না, অনেক বড় মাসুল দিতে হবে বলে দিলাম। আমার কিছু হলে আমার ছেলে তোমায় ছাড়বে না। কোন ছেলে? 3 মাস আগে মরে ভূত হয়ে গেছে সেই ছেলে? লন্ডন যাওয়ার পর যে আর ফিরেনি? মা, মানে কি বলছো তুমি? ওয়েট ক্লিয়ার করছি আমি। মরার আগে ব্রেকিং নিউজটা শুনে যাও তো। আমি মিশান খান, আলিয়া আজাজ দি ডটার অফ রায়হান খান দ্য মিশান খান। পুরো দুনিয়া এক পিস, সেটা আমি। এতদিন তুমি যার সাথে ছেলে ভেবে ফোনে কথা বলছো সে তোমার ছেলে না, আমারই পোষা এক সার্ভেন্ট, যে তোমার ছেলেকে কপি করে তোমার উপর পেস্ট করেছে। তোমার ছেলেকে তো আমি সে লন্ডন এয়ারপোর্টে শেষ করে দিয়ে বাংলাদেশে 10 বছর পর পা রেখেছিলাম, শুধু তোমাকে পাওয়ার জন্য। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো। মিশান, ছাড়বে না তোকে আমি। আগে মিশান খানের হাত থেকে তো বেঁচে ফের। বলেই মিশান আলিয়া আজাজের পেটে ছুরি আঘাত করতে লাগলো। একের পর এক ছুরি আঘাত করেই যাচ্ছে পুরো শরীরে। শালা মিশান খানকে হুমকি? সাহস দেখাচ্ছিস আমায়? নে বুঝ ঠেলা। আমার সামনে ঠিক এইভাবে তুই আমার মাকে আঘাত করেছিলিস ছুরি দিয়ে, ঠিক এইভাবে। তোকে তো আমি এর থেকেও কঠিন করে শেষ করব। এখান দিয়েই তুই আমায় হুমকি দিছিলি, তাই না? পাশে থেকে কেউ একজন বলল, ম্যাম, হি ইজ ডেড। মিশানের এতক্ষণে হুঁশ ফিরল, হাত রক্ত দিয়ে ভরে গেছে। আর আলিয়া আজাদ, সে তো কখনই ইহজগৎ ছেড়ে গেছে। এতগুলো ছুরির আঘাত এমন নির্মমভাবে মানুষ হত্যা করতে পারে। সামনের র্যাবগুলো মিশানের এমন কাজ থেকে চোখ বন্ধ করে নেয়। এই দৃশ্য উপভোগ করার মতো দৃশ্য না। আশেপাশের সবাই ভয়ে কাবু হয়ে আছে মিশানের এমন রূপ দেখে। অফিসার্স, ইয়েস ম্যাম। শুট হিম। ম্যাম, হি ইজ কমপ্লিটলি ডেড। রক্তচক্ষু নিয়ে মিশান র্যাবদের দিকে তাকাতেই তারা সবাই সাথে সাথে রিভলভার তাক করে আলিয়া আজাজের ঠিক যে জায়গায় মিশান ছুরি আঘাত করেছে ঠিক সে জায়গায় তারা গুলি করল। হাই অফিস থেকে এনকাউন্টারের পারমিশন আছে। মিশানের টাকার পাওয়ার আর আলিয়া আজাজের সমস্ত কুচক্রের এভিডেন্স সব মিলিয়ে প্রপার প্ল্যানিংয়ের সাথেই মার্ডারকে ক্রস ফায়ারে পরিণত করে দিল। কিছুক্ষণ পর তীব্র হাতে খাবার নিয়ে এসেছে। মিশান বালিশে মুখ দিয়ে উপুড় হয়ে শুয়ে আছে। তীব্র এসে ডাক দিল, ঘুমিয়ে পড়ছো নাকি? না। বলেই সোজা হয়ে মুখ ঘোরালো তীব্রর দিকে। মন মরা লাগছে কেন তোমায়? কি হয়েছে বলবে তো? দিন দুনিয়া ভালো লাগে না। কেন? মানুষজন মনে হয় পাপ কাম কাজ বাদ দিয়ে দিচ্ছে। তাতে তোমার কি? ভালো হলেই ভালো। সমস্যাটা তো ওখানেই, ভালো হলে ভালো, কিন্তু আমার জন্য খারাপ। কিভাবে? মানুষ যদি ভালো হয়ে যায় তাহলে মারবো কাকে? মানুষ ধরে না মারতে পারলে আমার কেমন জানি লাগে, দম বন্ধ হয়ে আসে। জানেন, গত 7 দিনে একটা মার্ডারও করি নাই। দম পুরো আটকে আসছিল, মনে হচ্ছিল কেউ আমার গলা চেপে ধরেছে। সেজন্যই তো বাংলাদেশে আসা। বাংলাদেশে আসা মানে? আপনাকে মারবো এখন আমি। তীব্র চোখের দিকে তাকিয়ে তীব্র খিলখিল করে হেসে দিল মিশানের কথাই। ঠিক আছে, খাবারটা খেয়ে নাও আগে, তারপরে যা করার করো। বলেই খামচে খাবার তুলে মিশানের সামনে ধরল। হাত দিয়ে খাইয়ে দেন না। বাচ্চাদের মতো করে বলল, তাহলে কি দিয়ে খাই দিচ্ছি আমি? আরে চামচ রেখে হাতের আঙ্গুলগুলো ব্যবহার করুন। তুমি দেখছি আমায় বিয়ের পর হাউস হাজবেন্ড করে রাখবে। এই বলছো মাথা টিপে দিতে, এই বলছো খাই দিতে। বাপরে, ভাবতেই তো কেমন লাগে। মিশানের মুখে খাবার দিতে দিতে বলছে, হাউস হাজবেন্ড না তো, রুম হাজবেন্ড। আপনাকে দিয়ে আমি সবার কাজ করাবো নাকি? খালি আমার কাজ করাবো, আর টেনশন নেবেন না, আপনাকে দিয়ে আমি এই দুটো কাজই করাবো, আর কিচ্ছু করাবো না। একটা সিক্রেট কথা আছে, শুনবে? না, বলার দরকার নেই, থাক। কেন? সিক্রেট কারোর সাথে শেয়ার করতে নেই। ভেবে দেখো, সিক্রেটটা তোমাকে নিয়ে। মিশান
তীব্রর দিকে তাকিয়ে খাবার চিবিয়েই যাচ্ছে, কিছু বলছে না। খাবারটা গিলে তারপর বলল, বলুন। এখন তো তোমাকে পটানোর জন্য তোমার ক্যারিং করছি, মাথা টিপে দেওয়া, খাইয়ে দেওয়া, এসব করছি ইমপ্রেস করার জন্য। বিয়ের পর আমার পাত্তা পাবে না। আপনার কপালে বিয়ে থাকলে তো? কেন? এই তো খাবারটা খাওয়াই হলে আপনাকে মেরে ফেলবো। ঠিক আছে, দেখা যাক কে কাকে মারে। আপনি খুব বাজে একটা লোক, জানেন তো। বাচ্চাদের মতো মিশান জোড়াসীন পেটে বসে আছে খাটে, আর তীব্র মিশানকে খাইয়ে দিচ্ছে। খাওয়ানো শেষ হতেই মিশান বিছানায় শুয়ে পড়ে আবারও। খাওয়ানো হলেই তীব্র নিচে চলে যায়। নিচে যেতেই দেখে পলাশ দাঁড়িয়ে আছে, তীব্রর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তীব্র পাত্তা না দিয়ে হাত ধুয়ে খেতে বসলো। ওভাবে তাকিয়ে থাকার মানে কি? স্যার, শুনলাম মিশন ম্যাম এসেছেন, আপনি উনি এক রুমে, কাউকে রুমে নক করতেও মানা করেছেন, নিজের হাতে করে খাবার নিয়ে উপরে গিয়েছেন। বিয়ের পর যদি একা থাকতে পারি, বিয়ের আগে কেন পারবো না? অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে। তোমার বাচ্চা কেমন আছে পলাশ? বউ বাচ্চা দুইজনই ভালো আছে, সুস্থভাবেই হয়েছে বাচ্চা। তোমাকে তো এই মাসে পুরোটা ছুটি দেওয়া হয়েছে, কি মনে করে এসেছো? টাকা লাগবে? না স্যার, আসলে আপনাকে দেখতেও এসেছিলাম, প্লাস মিষ্টি মুখ করাতেও এসেছিলাম। মিষ্টি এনেছো? জি স্যার। এক কাজ করো, আমার রুমে যাও, মিশান আছে ওখানে, খাইয়ে এসো। মিশান মিষ্টি খেতে খুব পছন্দ করে। আমি আসছি, যাও। পলাশ মিষ্টির প্যাকেটটা নিয়ে তীব্রর রুমে নক করতেই মিশান পারমিশন দিল। রুমে ঢুকে পলাশ একটু না, অনেক বেশি পরিমাণে অবাক। মিশান তীব্রর খাটে শুয়ে আছে। পলাশের তো কিছুই মাথায় যাচ্ছে না, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। পলাশের স্ত্রীর বাচ্চা হবে বলে তীব্র পলাশকে 1 মাসের ছুটি দিয়েছে। কাজে আসা হয়নি এর মধ্যে, তাই কিছুই জানা হয়নি। সবাই যতটুকু জানে পলাশও ততটুকুই জানে। সবাই জানে তীব্র মিশানের শত্রু, কিন্তু এখানে তো অন্য লীলা। তীব্র তো নিচে, তুমি এখানে কি মনে করে? ম্যাডাম, আমার একটা মেয়ে হয়েছে গতকাল, তাই মিষ্টি মুখ করাতে এসেছিলাম। স্যারই আমাকে উপরে পাঠালেন, বললেন আপনি মিষ্টি পছন্দ করেন, তাই। মিষ্টিটা আমি ঠিক 5 মিনিট পর খাবো, কেমন? মাত্র খাবার খেয়েছি, পেটটা ভরে গেছে, একটুও জায়গা নেই। এরই মধ্যে তীব্রর প্রবেশ রুমে। জায়গা লাগবে না পেটে, আমি খাইয়ে দিচ্ছি, দাঁড়াও। এই না, সত্যি জায়গা নেই পেটে। আমি দেবো তো খাইয়ে। বলেই পলাশের হাত থেকে মিষ্টি নিয়ে মিশানের সামনে পড়ল। আমি কি বলেছি খাবো না? খাবো তো, কিন্তু 5 মিনিট টাইম দেন। এই মিষ্টির ঝোল পড়লো গায়ে, তাড়াতাড়ি মুখে নাও। বলেই মিশানের মুখে ঢুকিয়ে দিল মিষ্টি। অসহায়ের মতো মিষ্টিটার অর্ধেক মুখে নিয়ে খেতে লাগলো, বাকিটুকু তীব্র মুখে নিয়ে খেয়ে ফেললো। এইখানে যে পলাশ দাঁড়িয়ে আছে কারোরই খেয়াল নেই। পলাশ অসহায় বোকার মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। স্যার, তাহলে আমি আসি? ঠিক আছে, যাও, বউ বাচ্চার খেয়াল রেখো। ঠিক আছে স্যার, বলেই চলে যেতে নিলাম। পলাশ, 1 মিনিট দাঁড়াও। পলাশ ঘুরে তাকালো। জি স্যার, বলুন। তীব্র বিছানা থেকে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে সাইড বক্স থেকে চেক বই বের করে 1 লাখ টাকার চেক লিখে পলাশের দিকে বাড়িয়ে দিল। নাও এটা। স্যার, লাগবে না তো টাকা, আমার কাছে যথেষ্ট পরিমাণে টাকা আছে। আপনি যে পরিমাণে বেতন দেন তাতেও অভাব আমার ধারে কাছেও আসতে পারে না। আরে আমি তোমাকে দিচ্ছি নাকি, এটা তোমার মেয়ের জন্য দিচ্ছি, তোমার মেয়ের জন্য গিফট। টাকাটা তুলে নাও, তোমার মেয়ের জন্য কিছু কিনে দিও। স্যার। চোখ গরম করে টাকা নিতে ইশারা করলো। পলাশ কৃতজ্ঞতার চোখে চেকটা হাতে নিয়ে বলল, স্যার, সময় করে একদিন আমার মেয়েকে দেখতে যাবেন প্লিজ। ঠিক আছে, যাব সময় হলে। ঠিক আছে স্যার। বলতেই মিশানের দিকে চোখ যেতেই, স্যার, মিশান ম্যামকেও সাথে নিয়ে যাবেন? মিশান ম্যাডাম যদি দেশে থাকে তবে অবশ্যই নিয়ে যাব। ঠিক আছে স্যার। বলেই চলে গেল হাসি হাসি মুখে পলাশ। তীব্র পিছনে ফিরে মিশানের দিকে তাকাতেই দেখে মিশান এইটুকু সময় ঘুমিয়ে গেছে। মিশান ঘুমিয়ে গেছো তুমি? এত ফাস্ট কেউ ঘুমাতে পারে? মিশান এইটুকু সময়ে ঘুমে কাদা হয়ে গেছে। সারা রাত ঘুমানো হয়নি কিনা। তীব্র মিশানের পাশে আধশোয়া হয়ে মিশানের মাথা টিপে দিচ্ছে আলতো হাতে।
আর মিশানের দিকে তাকিয়ে আছে এক মনে। পলাশ ঘোরের মধ্যে আছে। দুদিন আগে তীব্র স্যার মিশানকে মারবে বলে চেঁচাচ্ছিল, আর আজ কিনা নিজের ঘরে তাকে জায়গা দিয়েছে, তা আবার মিশে রয়েছে। পলাশ ব্যাপারটা কিছুই বুঝতে পারছে না। হয়তো ছুটিতে ছিল বলেই জানা হয়নি এতদিন কি ঘটে গেছে। পলাশ ফোন বের করে প্রীতমকে কল দিল। ওপাশ থেকে প্রীতম রিসিভ করে বলল, হ্যাঁ পলাশ বল। আরে প্রীতম, 2 দিন কাজে আসেনি বলে তোরা আমার কিছু জানবি না? কি হচ্ছে না হচ্ছে? এখানে আলাদা করে বলার কি হলো? টিভিতে তো দেখছেই আলী আজাজের মৃত্যু সংবাদ। আমি আলী আজাজের কথা বলছি নাকি? তাহলে কিসের কথা? তীব্র স্যার আমার মিশন ম্যামের এত মিল হয়েছে, একটা বারও বলার প্রয়োজন মনে করলি না? পলাশের কথাটা শুনে প্রীতম ঝটকা খেয়ে গেল। কি বলছে পলাশ? তুই কোথায় এখন? এই তো স্যারের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এখন। তুই না ছুটিতে? স্যারের বাড়ি কি জন্য গেছিলিস? আরে স্যারকে মিষ্টি মুখ করাতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম এতে কিছু যেটা তোরা আমাকে জানাসনি। তুই মিশন ম্যামকে দেখেছিস? শুধু দেখা, কথাও বলেছি। মিশন ম্যাম তো স্যারের রুমে শুয়েছিল। স্যার আমার সামনেই কত আদর করে মিষ্টি খাইয়ে দিল মিশন ম্যামকে। ও আচ্ছা। পলাশ, আমি তোকে পরে কল করছি, আমি একটু ব্যস্ত। আরিফ স্যারের সাথে পরে কথা হবে। বাই। বলে 1 সেকেন্ড দেরি না করে ফোন কেটে দিল। পলাশ বোকার মতো ফোনটার দিকে তাকিয়ে পকেটে রেখে দিল, কিছুই বুঝলো না। আর প্রীতম দৌড়ে আরিফ রেজার কাছে গিয়ে সবটা খুলে বলতে লাগলো। আরিফ রেজার মাথায় যেন বাজ পড়ে গেল। এত টেনশন আরিফ রেজা নিতে পারছে না। রাত পোহালেই একটা করে বাজ পড়ার মতো নিউজ পাচ্ছে। মাথা চটে যাচ্ছে এটুকুতেই। ব্রেন কাজ করা বন্ধ করে দিচ্ছে। বেঘরে ঘুমিয়ে যাচ্ছে মিশান। আর তীব্র ব্রাশিং মুডে মিশানের দিকে তাকিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পর মিশানের ফোন বেজে উঠল। তীব্র হাতে নিয়ে দেখে মিশানের বাবা। তীব্র আস্তে আস্তে মিশানকে ডাকতে লাগলো। মিশান, এই মিশান। গায়ে হালকা ঝাঁকি দিয়ে ঘুমের মধ্যেই সাড়া দিল। তোমার বাবা কল দিয়েছে, কথা বলে ঘুমাও। আপনি রিসিভ করুন না। আমি কেন রিসিভ করব? নাও তুমি কথা বলে ঘুমাও। মিশান। বাধ্য হয়ে তীব্র রিসিভ করলো ফোনটা। ওপাশ থেকে রায়হান খান সাথে সাথে বলে উঠল, হ্যালো মিশন বাবা, তুমি কোথায়? সরি আঙ্কেল, আমি মিশন না, তীব্র। তীব্র, মিশন কোথায়? হ্যাঁ আঙ্কেল, মিশন ঘুমাচ্ছে। তুমি কি মিশনের সাথে? হ্যাঁ, মিশন আমার এখানে। তার মানে কাল রাতে তুমিও মিশনের সাথে ছিলে? না আঙ্কেল, মিশন তো সকালবেলা এসেছে আমার বাড়িতে, রাতে আসেনি। কেন, কি হয়েছে? তুমি কি জানো ও কিসের জন্য ওখানে গেছে? ও তো আমার এখানে এসে ঘুমিয়ে পড়েছে, কিছুই তো বললো না, শুধু বলল একটা কাজ ছিল তাই এসেছে। মিশন আলী আজাজকে মারতে গেছে দেশে, আর মেরেও দিয়েছে কাল রাতে। হোয়াট? আমাকে কিচ্ছুটি জানায়নি অবধিও। গার্ডদের থেকে আমার জানতে হলো। কখন কি করে মেয়েটা কিচ্ছু বুঝি না। কিন্তু ও আলী আজাজকে মারতে কেন গেল? সেটাই রহস্য। কোনো কিছু করার আগে কাউকে কিচ্ছু জানায় না। ওকে কল করে যাচ্ছি সেই রাত থেকে, ওর কোনো রেসপন্সই নেই। টেনশন হচ্ছিল খুব। বাড়িতেও যায়নি। সকালবেলা নীলিমা জানালো ভোরবেলা ওর কাছে গেছিল। ওর সাথে দেখা করেই নাকি কোথায় বেপাত্তা হয়ে গেছে। কোথায় গেছে বলে যায়নি, আর গার্ডদের রেখেও একা একা গেছে, কাউকে সাথেও নেয়নি। যাক, এখন তাও নিশ্চিন্ত হলাম, অন্তত হারিয়ে বেপাত্তা হয়নি। মেবি ও নীলিমার ওখান থেকে ডিরেক্ট আমার এখানে এসেছে। ঠিক আছে, দেখে থেকো তাহলে। কোনো প্রবলেম করলে আমায় জানিও। ওকে আঙ্কেল। মা কেমন আছে আঙ্কেল? তোমার মা কেমন আছে সেটা বলবো না এখন, যখন আসবে তখনই দেখে নিও কেমন আছে তোমার মা। এটা তোমার জন্য সারপ্রাইজ থাক। তবে এইটুকু বলি, খারাপ নেই তোমার মা। ঠিক আছে আঙ্কেল, ইটস ওকে, রাখি তাহলে। গুড বাই বেটা। বলেই ফোনটা রেখে দিল। মিশান তীব্রর কাছে আছে, কোথাও যায়নি বলে অনেকটা স্বস্তি হলো রায়হান খানের। মিশান যতই শক্তিশালী হোক, তবুও ও একটা মেয়ে, তাই বাবা হওয়ার দায়ে টেনশন থেকেই যায় মেয়ের জন্য। রায়হান খান কখনো মিশানকে মাফিয়া হিসেবে দেখে না, নিজের মেয়ে হিসেবেই দেখে। মেয়ের মাকে হারিয়ে বুকের এক পাশ ফাঁকা হয়ে গেছে। মেয়েকে হারিয়ে নিরাশ হতে চান না উনি।
সবার কাছে খারাপ মানুষ হলেও মেয়ের সামনে ভালো একটা বাবার ক্যারেক্টারই প্লে করেন। তীব্র ফোনটা রেখে এক মনে মিশানের দিকে তাকিয়ে ভাবছে। একটা সময় তীব্র ভাবতো ও লাইফ পার্টনার একদম সাদাসিধে হবে, মিষ্টি ঘরোয়া মেয়ে হবে। আর এখন কিনা সেই তীব্র একটা মাফিয়া কুইনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। নিজের জেদটা হেরে গেল এই মেয়ের সামনে। দেখতে যতটা মিষ্টি মেয়ে, চালচলন ঠিক ততটাই ঝাঁঝালো। ভাবতেও পারেনি তীব্র কখনো এই দিন আসবে জীবনে, যেখানে মেয়েদের দিকে চোখ ফিরে তাকাতো না, সেখানে আজ একটা মেয়ে থেকে চোখ সরে না। কি অদ্ভুত সত্যি, উপরওয়ালা যে রকম তার ভাগ্যে ঠিক সেই রকম কাউকেই পাঠাই। এটা আজ প্রমাণ হলো। বেলা প্রায় 12টা বাজে। ঘুম ভাঙতে দেখে তীব্র ব্লাশিং মুড নিয়ে তাকিয়ে আছে। তীব্র চোখের দিকে তাকিয়ে বলল, ওভাবে তাকিয়েন না তো, মেজাজ চড়া হয়ে যায়। কেন? না করেছি তাই, বাংলা বুঝেন না? ঘুম থেকে ওঠার পর মানুষের মন মেজাজ ঠান্ডা হয়, কিন্তু তোমার দিকে তো উল্টো দেখছি। ঠান্ডাই ছিল মেজাজ, কিন্তু আপনার তাকিয়ে থাকার ধরন দেখেই মেজাজ চটে গেছে। এরকম করে বলে তাই? হ্যাঁ তো? আলী আজাজকে কেন মেরেছো? বললাম অনেকদিন ধরে মানুষ মারি না, তাই দম বন্ধ হয়ে আসছিল, তাই মেরে দিয়েছি। মানুষের ধৈর্য সবসময় এক থাকে না মিশান। আজব তো, আপনি আমার উপরে এমন আতশোয়া হয়ে আছেন কেন? আমি কি বালিশ? ঘরে বালিশ নেই, সরে যান। তীব্র চুপ করে রইল, কিছু বলল না। রাগ হচ্ছে মিশানের উপর। মিশান বিছানা থেকে নেমে দাঁড়ালো। আপনার একটা শার্ট প্যান্ট দিন তো। কি করবে? জামায় রক্ত লেগেছিল কালকে, কোনো মতে টিস্যু দিয়ে ওয়াশ করেছি। ওই সময় তো আর শপিং মল খোলা পাবো না, তাই এখন জামা দিয়ে রক্তের একটা ফ্লেভার আসছে। মাথা ঝাঁকি দিয়ে নাক মুখ বাঁকিয়ে। এতক্ষণে বলছো কেন? আগে বললে না? দাঁড়াও, আমি অনলাইন থেকে অর্ডার করছি। আপাতত আপনার জামা দিন, আমি গোসল করব। আমার জামা তুমি পরবে? তোমার লাগবে গায়ে, বড় হবে না? আপনার জামা পরে আমি র্যাম শো কম্পিটিশনে যাব না, ঘরেই থাকবো। ঠিক আছে, দিচ্ছি। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আলমারি খুলে জামা বের করতে যাবে, তখনই মাথায় কিছু একটা কাজ করলো। মিশানের দিকে তাকিয়ে বলল, মিশান, মায়ের অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, ওগুলো এনে দেই। যদি আপনার জামা দিতে খুব অসুবিধা হয় তাহলে আমি টাওয়াল জড়িয়ে থাকবো, তবু আমি শাড়ি পরবো না। তোমাকে টাওয়াল জড়ানো অবস্থায় দেখলে আমার আরও বেশি অসুবিধা হবে, তার থেকে তুমি আমার জামাই পরে নাও। তীব্র একটা ডার্ক ব্লু কালারের ফুল হাতা টি শার্ট আর কালো রঙের প্যান্ট বের করে মিশানকে দিল। মিশান জামা নিয়ে বাথরুমে চলে গেল। গোসল দিয়ে মিশান বের হতেই তীব্রের হার্টবিট ফল করতে লাগলো। লম্বা ঘন কালো চুলগুলো ভেজা অবস্থায় যেন জলজল করছে, আর মিশানের রূপটাকে আরও বাড়িয়ে দিয়েছে। টি শার্টটা মিশানের গায়ে অনেক ঢিলে হয়েছে, তার মধ্যে লম্বা হয়েছে। মিশান টি শার্টের নিচের অংশে পেটের সাথে গিট মেরে রেখেছে। প্যান্টটা তাও লেগেছে পায়ের নিচে ভাঁজ করে উপরের দিকে উঠিয়ে নিয়েছে। চুলগুলো ভালো করে মোছো, ভেজা আছে তো। পারবো না, এসিটা অফ করে ফ্যানটা দিন, চুল একাই শুকাবে। এত অলস তুমি, আমি মুছে দিচ্ছি তাহলে। না না, একদমই না। কেন? আপনার চোখ আমার কাছে ভালো ঠেকছে না, আপনি আমার কাছে আসবেন না। আমার চোখ আবার কি করলো? তখন ঘুমিয়েছিলাম বলে কিছু বলতে পারিনি। আমার ঠোঁটে চুমু খেয়েছেন কেন? তীব্র হেসে দিয়ে জিহ্বায় কামড় বসালো। ফাজিল্লো। সার্ভেন্ট এসে কফি দিয়ে গেল। বসে বসে মিশান তীব্র কফি খাচ্ছে। তীব্র টিভি অন করতেই সেই একই নিউজ, আলী আজাজের ব্রেকিং নিউজ। এখন বলো তো ওর কাহিনীটা কি? ও আমার মাকে মেরেছে। হোয়াট? তাহলে আরিফ রোজা? আপনার প্রশ্নের উত্তর দেব নাকি পুরোটা খুলে বলবো? পুরোটা খুলে বলো। সেদিন আরিফ রেজার সাথে আলী আজাসও ছিল। আপনার বাবাকে অনেকগুলো গুলি করার পর আপনার বাবা মারা যায়, কিন্তু আমার মাকে দুটো গুলি করেছিল। মাকে গুলি করতে দেখে আমি হাতের কাছে ছুরি দেখে সেটা দিয়ে আরিফ রেজার হাতে দুটো আঘাত করেছিলাম পেছন থেকে। সাথে সাথে আমাকেও দুটো গুলি করা হলো। ঠিক সেই সময় আমার পাশ থেকে আলী আজাস আমার মায়ের পেটে ছুরি দিয়ে অনেকগুলো আঘাত করে, যার জন্য মায়েরও মরতে হলো।
সেদিন ওদের মুখগুলো মুখোশ দিয়ে ঢাকা ছিল ঠিকই, কিন্তু ওদের চোখগুলো চিনে রেখেছিলাম। যদি বেঁচে থাকি তবে এই চোখগুলো আমি পাবই। লন্ডনে চলে যাওয়ার পর বাংলাদেশে ফিরেনি, ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছিলাম আমি। ডিপ্রেশনে আমার মস্তিষ্কে খুন চড়ে গিয়েছিল। শান্তির ঘুম বিদায় দিয়েছি, নিজেকে 100% তৈরি করেছি। তারপর খুঁজতে বেরিয়েছি ওদের, পাইনি ওদের। কি করে পাবো? ওদের তো আর চিনতাম না, জানতাম না, না পাওয়াটাই স্বাভাবিক। যেতে যেতে 10টা বছর কেটে গেছে। আমার লাকটা কত ভালো, সেদিন নীলিমা আপুর বিয়ে না হলে আমার বাংলাদেশে আসা হতো না। আপুর বিয়ের জন্য বাংলাদেশে আসতে নিতে লন্ডন এয়ারপোর্ট থেকে একের পর এক ক্লু মিলতে থাকে। আলী আজাসের ছেলের বিজনেসের জন্য হাত মিলিয়েছিল ক্রাফটের সাথে, আর ক্রাফটস ওকে কন্ট্রাক্ট দেয় আমাকে মারার। কিন্তু আমাকে মারতে আসার জন্য লন্ডন এয়ারপোর্ট স্টেডিয়ামে পা পড়তেই ওকে শেষ করে দেই। আর মজার ব্যাপার হলো, ওকে মারার সময় ওর চোখগুলো চেনা লাগছিল। ওর চোখটা খুব বেশি টান ছিল, মনে হচ্ছিল এই চোখ আমি 10 বছর ধরে খুঁজছি। কিন্তু ওই চোখের মালিক এই লোক না, বাংলাদেশে এসে লোক লাগায়। আলী আজাসের ছেলে ফুল ব্যাকগ্রাউন্ডের জন্য, আর তারপর যখন জাপান যায় পার্টনারশিপ বিজনেসের জন্য, বাংলাদেশ থেকে আপনার সাথেও তো আলী আজাসকেও ইনভাইট করা হয়েছিল। সেদিন আপনার সাথে আমাকে আলী আজাস দেখে বারবার নোটিস করছিল। এটা আমার চোখে আটকে পড়ে। আমি ভালো মতো দেখি এটা সেই চোখ যাকে আমি এয়ারপোর্টে মেরেছি। হোটেলে ফেরার পর ওই ছেলেটার পুরো ব্যাকগ্রাউন্ড বাংলাদেশ থেকে পাঠাতেই দেখতে পেলাম আলী আজাস ওই ছেলের বাবা। আর এই লোকটাই সেই লোক যার চোখটা হুবহু মিলে গেছে, কিন্তু আমি শিওর হতে পারছিলাম না। এই জন্যই ওর আরেকটা পার্টনার কোথায়, সেটাকে পেলেই দুজনকে একসাথে মারবো। তারপর আপনার সাথে যেদিন বাংলাদেশে এলাম, আপনার মায়ের কাছে গেলাম, আপনার চাচাকে দেখে আমার দুয়ে দুয়ে 4 মিলতে বসলো। ওনার চোখ, তারপর ওনার হাত নোটিস করলাম। সেই একই অ্যাঙ্গেলে এই হাতটা কাটা। আমার সব প্রশ্নের উত্তর মিলে যাচ্ছিল, শুধু তার জন্য একটা গ্যারান্টি দরকার। আর তাই আপনি আপনার চাচার সাথে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর আপনার মাকে জিজ্ঞেস করতে লাগলাম, কারণ আপনার মা ওনাদের চেহারা দেখেছিল। সেটা বলার চেষ্টা করছিল আপনার মা, আর সেজন্যই এত উত্তেজিত হয়ে উঠেছিল সেদিন আমায় দেখে। আর আমার উত্তরটা বলার চেষ্টা অমন করে উঠছিল। আর হয়তো আরিফ রেজা বুঝে গেছিল, তাই রাস্তা ক্লিয়ার করার জন্য আপনাকে ব্যবহার করে আমাকে মারতে। আমি মরে গেলে সব হিসেব বন্ধ হয়ে থাকতো। আমার হিসেবের গ্যারান্টি আপনার মা দিতে পারবে বলে আপনার মাকে কিডন্যাপ করি, যাতে ভালো ট্রিটমেন্ট দিয়ে অন্তত হ্যাঁ না বলার ক্ষমতাটা হয়। আস্তে আস্তে গর্তের সাপ বেরিয়ে এলো, আর তারপর তো সব জানেনি। হিসাব তো এবার বরাবর হলো। আলী আজাজ কেন আমায় অমনভাবে হুমকি দিয়েছিল সেদিন ব্যাপারটা বুঝিনি। ও আমায় বলেছিল আমার মৃত্যু কোনো এক নারীর হাতে, আমার ভবিষ্যৎবাণী করেছিল ও তাহলে সবটা প্ল্যানিং করেছিল আগের থেকেই। একদম। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সব সাজানো হয়েছিল। কিন্তু আলী আজাজ তোমার মাকে কেন অমন করে মারলো? কলেজ লাইফে থাকতে আলী আজাস আমার মাকে পছন্দ করত, খুব বিরক্ত করত মাকে। ড্যাডির সাথে বিয়ের পর লন্ডনে চলে যায়। মা ড্যাডের লাভ ম্যারেজ ছিল। মা কোনোদিন ড্যাডকে বলেনি আলী আজাস মাকে ডিস্টার্ব করে, কারণ ড্যাড জানলে ওই লোকটাকে খুন করবে। তাই আমার বুদ্ধি হওয়ার পর মা আর ড্যাড বাংলাদেশে এসেছিল 2 বার। একবার নিলয় দাদার বিয়েতে, আরেকবার 10 বছর আগে। মিশানের চোখ জলজল করছে কথাগুলো বলতে যেয়ে। হিসেব এখন সব মিলে গেছে, কোনো প্রশ্নের উত্তর বাকি নেই। এখন শুধু মূল্যায়নের পালা। সব প্রশ্নের উত্তর মিলে গেছে, এখন তবে আর অপেক্ষা কিসের? হয়তো সেদিন মিশান আহত হয়েছিল বলেই আজ ওদের খুঁজতে এতগুলো বছর লেগে গেছে। যদি সেদিন তীব্রও থাকতো তাহলে খুঁজতে সুবিধা হতো, 10টা বছর কেটে যেত না। সেদিন তীব্র থাকলে অন্তত ওর চাচাকে দেখে চিনে যেত। হিসেব মেলানোর জন্য ছুটতে হতো না কারোর। বসে বসে একের পর এক সিগারেট শেষ করে যাচ্ছে তীব্র, আর মিশান কফি শেষ করে হাতের মধ্যে কফি মগ নিয়ে মগের ভিতরটা দেখছে আনমনে। সব হিসেব মিলিয়ে দুজনে নিশ্চুপ হয়ে গেছে।
এমন সময় তীব্রর রুমে নক পড়ল। পারমিশন দিতেই সার্ভেন্ট এসে একটা শপিং ব্যাগ দিয়ে গেল। মিশানের জামা ওটাই। তীব্র ব্যাগটা মিশানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও তোমার জামা এসে গেছে, চেঞ্জ করে নাও। হুম। ড্রেসটা অবশ্য চেঞ্জ না করলেও হতো, এমনিতে ভালো লাগছে, তোমার হিপ হাপাদের মতোই লাগছে। আমার না একটা জিনিস খুব মন চাইছে। কি? এমনিতে তো অর্ধচাঁদের নেই আপনার নাক বাঁকানো, এখন আপনার নাক বরাবর একটা ঘুষি দিয়ে নাকের সামনের অংশটা ঠোঁটের সাথে মিলিয়ে দিতে মন চাইছে। তুমি কি আমার নাক নিয়ে অপমান করলে? অপমান মনে হলে অপমান, সুনাম মনে হলে সুনাম। হাসছো কেন? বলার মুড নেই। চেঞ্জ করে ফিরতেই দেখে তীব্র গালে হাত দিয়ে বসে আছে। হাতে তীব্রর জামা নিয়ে মিশান ভ্রুকুচকে তাকিয়ে তীব্রর সামনে দাঁড়ালো। নিন আপনার জামা। তীব্র হাতে নিল টি শার্ট আর প্যান্টটা। একটা জিনিস ভেবে দেখো মিশান, কি? আমাদের বিয়ের পর আর আলাদা আলাদা জামা কিনতে হবে না, আমারগুলো পরলেই তোমার চলবে। তোমার গায়ের মাপে তো আমার গায়ে হবে না, তাই আমার জন্য বেশি বেশি করে কিনবো, সেগুলো দুজন মিলেমিশে পরবো, কেমন? মিশান চুপ করে তীব্রর দিকে তাকিয়ে ঠোঁট চেপে আবারও হেসে দিল। ওয়াইদাবে জামাগুলো এত গরম কেন? আয়রন করে এনেছো নাকি? মিশান কিছু না বলেই চোখ গরম করে নিঃশ্বাস ফেলে। দাঁত কিরমির করতে করতে তীব্রর গলা চেপে ধরলো দুই হাত দিয়ে। সব সময় শুধু উল্টো পাল্টা কথা কই থেকে আসে আপনার? হ্যাঁ, মরলাম, ছাড়ো। ছাড়বো না, মেরে ফেলবো। আমি মরলে তোমার কি হবে? ছাড়ো প্লিজ, দম আটকে আসছে। মিশান ছেড়ে দিল গলা, ছেড়ে দিয়ে তীব্রর বুকের মধ্যে দিল একটা ঘুষি। উড়ে বাপ রে, দিছে রে আমার হাড় গুঁড়া করে। মিশান উল্টো ঘুরে হেয়ার ব্যান্ড নিয়ে চুল ঝুটি করতে যাবে, এমন সময় তীব্র উঠে দাঁড়িয়ে মিশানের দুই হাত চেপে ধরে মিশানকে পিছন থেকে আষ্টে পৃষ্ঠে ধরল। মিশানের দুই হাত একসাথে করে মিশানের পিঠের নিচে আটকে ধরল এক হাত দিয়ে। কি করছেন কি? ছাড়ুন। এত তেজ কেন? এখন পারলে ছাড়িয়ে দেখো। মিশানের কানের কাছে যেয়ে বলল, ছাড়ুন বলছি, খুব খারাপ হবে কিন্তু। তোমার কি মনে হয় ভয় পাই আমি? দেখো, রাগ সবসময় কন্ট্রোল করে থাকতে হয় আমার। নেক্সট টাইম যদি আমার গায়ে হাত তোলো, তোমার খবর আছে। কি করবেন আপনি? ডেভিল স্মাইল দিয়ে মিশানের বাম কানের কাছে মুখ নিয়ে কানের লতিতে দিল একটা কামড়। আউচ! ব্যথা পেয়ে চোখ বন্ধ করে নিল। ব্যথা পেলে মিশান? এটা তো এক্সাম্পল ছিল, নেক্সট টাইম এমন করলে এই থেরাপিটা তোমার ঠোঁটে হবে। ঠিক আছে, আর গায়ে হাত তুলবো না আপনার, ছাড়ুন এখন। ঠিক আছে, হাত বা কোনো কিছুই তুলবো না। মোট কথা, আপনার থেকে 5 ফিট দূরত্ব বজায় রেখে চলবো, আপনার ধারে কাছেও যাব না। না কাছে আসবে তো না কাছে আসবে না, কেন শুধু হুট করে গায়ে হিট করাটা অফ করে? ওকে ওকে। বিশ্বাস করে তীব্র ছেড়ে দিল মিশানের হাত। মিশান পিছনে না তাকিয়ে সোজা তীব্র থেকে 5 ফিট সামনে চলে গেল। তারপর তীব্রর দিকে ঘুরল, রিভলভার হাতে নিয়ে টার্গেট করলো তীব্রের দিকে। খুব স্মার্ট ভাবে নিজেকে, তাই না? ভালোভাবে কথা বলছি, মিশছি বলে মাথায় উঠে নাচবেন? মিশান খানকে কতটুকু জানেন? শালা এই কঠিন মনটার ভেতরে অনেকটুকু জায়গা দিয়েছিলাম। হ্যাভ ইউ এনি আইডিয়া কতটা উন্মাদ আমি আপনার জন্য হয়েছিলাম? বিশ্বাস করেছিলাম আপনাকে, আর আপনি কি করলেন? আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে ঠান্ডা মাথায় মেরে ফেলার প্ল্যান সাজালেন, বুকের উপর গুলি চালিয়ে দিলেন। খুব কষ্ট হচ্ছিল আমার সেদিন আপনার ওই কাজে। আমার রাগ হচ্ছিল না, কষ্ট হচ্ছিল। আমার বুকের এই জায়গাটাতে চিনচিনে ব্যথা হতো। ডিসিশন নিলাম আপনাকে তিলে তিলে শেষ করে দেব। পরক্ষণেই মনে পড়লো আপনি তো আমার দুপুরের তাস, আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। আমার টার্গেটে যেতে হলে আপনাকে লাগবে, তাই বাঁচিয়ে রেখেছিলাম। কি ভেবেছেন আপনাকে পছন্দ করি তাই আপনাকে কিছু বলছি না? নাও ইজ ডান মিস্টার তীব্র, ইউর টাইম ইজ আপ। তীব্র মিশানের দিকে নির্বাক হয়ে তাকিয়ে আছে। কি হচ্ছে বুঝলো না কিছুই। তীব্র চোখ বড় বড় করে তাকিয়ে আছে মিশানের দিকে। মিশান চোখ বন্ধ করে রিভলভারের হ্যামার চাপ দিতেই বুলেট বেরিয়ে গেল তীব্রের দিকে।
গুলিটা তীব্রের কানের পাশ দিয়ে যেয়ে সোজা তীব্রের বারান্দা বরাবর গিয়ে বাইরের দিকে চলে গেল। আর একটা গার্ডের কপাল বরাবর লাগলো গুলিটা, সোজা নিচের দিকে পড়ে গেল শরীর। তীব্র পিছনে তাকাতেই দেখলো ইমরান নামের একটা গার্ড ছিল, গুলিটা ওরই লেগেছে। তীব্র মিশানের দিকে তাকালো। 10 মিনিট আগের ফ্ল্যাশব্যাক। তীব্রর রুমের বারান্দায় গ্লাসের পাশেই সোফায় বসানো তীব্র সেখানেই বসেছিল। মিশান তীব্রর গলা ছেড়ে দাঁড়ানোর পর বারান্দা শুয়ে দাঁড়িয়ে তীব্র মিশানের হাত আটকে ধরেছিল। মিশানের কানে কামড় দেওয়ার পর চোখ বন্ধ করে নেয় মিশান, আর চোখ খোলার পর দেখে মিশানের সই তীব্রর একটা ছবির ফ্রেমের গ্লাসে দেখতে পেল কেউ একজন ওদের দিকে রিভলভার টার্গেট করবে ভাব। মিশান তীব্রর কথায় সায় দিয়ে হাত ছাড়িয়ে রিভলভার তীব্রর দিকে টার্গেট করে ওই লোকটাকে কনফিউশন ধরানোর জন্য। যখন লোকটা বুঝলো মিশান তীব্রর দিকে রিভলভার টার্গেট করেছে তীব্রকে মারবে বলে, সেই সময় লোকটা কাউকে কল করে কিছু একটা বলল, আর তারপর রিভলভার মিশানের দিকে টার্গেট করলো। এক ডালে 2 পাখির মারার প্ল্যান। যদি তীব্রকে মিশান শ্যুট করে তাহলে ওই লোকটা মিশানকে করবে। একসাথে মিশান তীব্র দুজনেই শেষ। বাড়ির চারপাশে টাওয়ারের মতো পিলার উঠানো, যেখানে গার্ডরা থাকে আর আশেপাশে পর্যবেক্ষণ করে। ইমরান বারান্দার ওই টাওয়ারটাই ছিল। তীব্রর দিকে গুলি ছোড়ার আগেই মিশানের চোখের ইশারায় তীব্র সবটা বোঝা যায়, আর গুলি বের হবার পর কৌশলে মাথা সরিয়ে নেয়, আর কানের পাশ বরাবর গুলিটা যেয়ে লোকটার কপালে লাগে। দ্যাটস ইট। ইমরান তীব্রর গার্ড হলেও ছিল আরিফ রেজার লোক। আরিফ রেজাই এই কাজ করতে বলে। ভাইরে ছলনা মহি, তুমি কি নারী নাকি নারী বেশে কোনো দেবদূত? চোখ বড় বড় করে তাকিয়ে, আজের পেঁচাল বাদ দিন, বের হতে হবে, রেডি হন। অ্যাক্টিংটা কিন্তু জোশ ছিল মিশান। যেদিন সত্যি সত্যি করবো না শুট তখন বুঝবেন মিয়া। ওকে ওকে ওকে, বাই দ্য ওয়ে লাঞ্চ করবে না? খিদে পেটে ইঁদুর রেস্ট লাগিয়েছে আর বলছেন লাঞ্চ করবো না? ব্যান্ড দিয়ে চুল আটকাতে নিচে যেতে হবে তো। খাইয়ে দিতে হবে কিন্তু। কথাটা একটু মিষ্টি করে বললে বুকের ভিতরটা প্রশান্তি লাগতো। ব্যাপার না, চলো দেবনি খাইয়ে। তীব্র রেডি হয়ে নিল একবারে বেরিয়ে যাওয়ার জন্য। মিশান তীব্র নিচে গেল। সার্ভেন্ট চেয়ার টেনে দিতেই মিশান তীব্র পাশাপাশি বসলো। আরেকজন সার্ভেন্ট খাবার সার্ভ করতে লাগলো। ওয়াও, বিরিয়ানি! আমি অনেকগুলো খাবো। বাচ্চাদের মতো খুশিতে জলজল করে। যত ইচ্ছা খেও, সমস্যা নেই। বাই দ্য ওয়ে মিশান, তোমার তো পেট নেই, এত খাবার তুমি কোথায় রাখো? আগে খাইয়ে দিন, খাওয়া শেষ হলেই দেখবেন। ঠিক আছে, নাও খাও। মিশানের মুখে খাবার তুলে দিয়ে মিশান খাবার মুখে নিল। কি তৃপ্তি করে খাচ্ছে। বিরিয়ানিটা একদম ফার্স্ট ক্লাস হয়েছে। আমাদের বাবুজির হাতের রান্না সবই টেস্ট। এখানে থাকলে তুমি মোটা হয়ে যাবে 1 মাসে। আমি আর মোটা? এত ফাস্ট ফুড খেয়েই হলাম না আর তো। ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে। আপনি খাচ্ছেন না কেন? তোমাকে আগে খাইয়ে দিইনি। না, আপনিও খান না, লেট হয়ে যাবে তো না হলে। তাও বলছো না? একটা বার ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। আমি চামচ ছাড়া খাইয়ে দিতে পারি না তীব্র, হাত দিয়ে নিজেই খেতে পারি না, আর আপনাকে কি খাওয়াবো? এত বড় মেয়ে হয়েছো, হাত দিয়ে খেতে পারো না, এত কিছু পারো আর এটা পারো না? এখন তো তাও চামচ দিয়ে খেতে পারি, আগে তো তাও পারতাম না। মা বেঁচে থাকতে কোনোদিন হাত দিয়ে খাইনি। মা খাইয়ে দিত, মা চলে যাওয়ার পর ড্যাড খাইয়ে দিত। ড্যাড তো আর সবসময় ফ্রি থাকতো না, তাই মাঝে মধ্যে কেয়ারটেকাররা খাইয়ে দিত, যা ভালো লাগতো না আমার। তারপর আস্তে আস্তে চামচ দিয়ে খাওয়া শিখেছি। এটা আমার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। আমার মতো যদি বাবা মা ছেড়ে দূরদেশে থাকতে, হোস্টেল জীবন কাটাতে, তাহলে ঠিকই পারতে। আমি তো আর সবার মতো ছিলাম না, অনেক বেশি বোকা আর শান্ত স্বভাবের ছিলাম। হয়তো বাবা মার আদরি অমনটা ছিলাম। আমাদের লাইফটা আসলেই ট্রাভেল। বেঁচে থাকতে হলে আমাদের হাঁটতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, পারতে হবে। আমি এতটা সহজ শান্ত ছিলাম না। বাবা মায়ের সামনে বিড়াল হয়ে থাকতাম,
কিন্তু স্কুল ভার্সিটি কলেজেতে এগুলোতে ভেসে যেতাম। সবাই খুব ভয় পেত আমাকে। ভার্সিটিতে গিয়ে একবার এক টিচারকে ধরে মারধরও করেছিলাম। কেন? বেশ করেছেন। আমার অবশ্য এমন রেকর্ড নেই। স্কুল লাইফে আমার কোনো ফ্রেন্ড সার্কেলই ছিল না, মাত্র অতিরিক্ত বোকা ছিলাম। পড়াশোনা ছাড়া আর কিছু মাথা দিয়ে যেত না, তাই আমার সাথে কেউ মিশতো না। ও লেভেল শেষ করে যখন আস্তে আস্তে নিজেকে তৈরি করি, নিজের রূপটা বদলে দিই, তখন আর নিজে থেকেই কারোর সাথে মিশতাম না। কেন জানি একা থাকতে ভালো লাগতো। ভার্সিটির লাইফে এসে কয়েকটা মার্ডার করেছিলাম। কয়েকটা ছেলে আমাকে মলেস্ট করার ট্রাই করেছিল, ওদের দিয়ে আমার মার্ডার করার হাতেখড়ি হয়েছিল। জীবন কোথা থেকে কোথায় নিয়ে যায় আমাদের মাঝে মাঝে না ভাবতে অবাক লাগে। থ্রিলার, কমেডি সব কিছু সংগ্রামের নামই হচ্ছে জীবন। তীব্র মিশানকে খাইয়ে দিচ্ছে এমন সময় তীব্রর বাড়িতে ঢুকলো প্রীতম। সোজা ডাইনিংয়ে ঢুকতে নিল, দেখে খুব উত্তেজিত লাগছে। প্রীতম এসে দেখলো তীব্র মিশানের সাথে হেসে হেসে কথা বলছে আর নিজের হাতে মিশানকে খাইয়ে দিচ্ছে। তাহলে পলাশ ঠিকই বলেছিল। তীব্র দেখতে পেল ডাইনিংয়ের সামনে প্রীতমকে। কি ব্যাপার, এত উত্তেজিত লাগছে কেন তোমায় দেখে? ভিতরে আসো। স্যার। বলো। স্যার, আলিয়াজাজকে হসপিটাল থেকে দেখে আমরা বাড়ি ফিরছিলাম। সেই সময় রাস্তায় অনেকগুলো গাড়ি এসে থামলো। অনেকগুলো র্যাব ফোর্স বেরিয়ে এসে আরিফ স্যারকে ধরে নিয়ে গেল। বলল ওনার নামে বিশাল কেস জাহির করা হয়েছে। হোয়াট? তোমরা কোথায় ছিলে? আমার চাচুকে ধরে নিয়ে গেল, সাথে সাথে আমায় না জানিয়ে এখন বলছো কেন? স্যার, বলার সুযোগ পাইনি, আমি পালিয়ে এসেছি কোনো মতে। সবাইকে ধরে নিয়ে গেছে। ওকে, আমি দেখছি। তীব্র দেখতে পেল ডাইনিংয়ের সামনে প্রীতমকে। প্রীতম দাঁড়িয়ে আছে। খুব বেশি উত্তেজিত আর চিন্তিত লাগছে প্রীতমকে। তীব্রর কাছে ছুটে আসার কারণ, তীব্র যদি জেনে যায় যে ওর চাচা ওর বাবার খুনি, তাহলে অ্যাট এনি কস্ট তীব্র আরিফ রেজার অন্য কারো হাতে তুলে দিবে না, নিজের হাতেই মারবে। আর যেহেতু র্যাব ধরে নিয়ে গেছে, সেখানে তীব্র যে করেই হোক আরিফ রেজাকে ছাড়িয়ে নিজের অধীনে আনবে। হ্যালো অফিসার, এসব কি শুনছি আমি? আপনাদের ডিপার্টমেন্টের র্যাব এসে আমার চাচাকে ধরে নিয়ে গেছে। এত বড় সাহস কি করে হলো আপনাদের? আপনারা আমাকে একটা বড় ইনফর্ম করেছেন। 20 মিনিট সময় দিলাম, আমার চাচাকে সম্মানের সহিত বাড়িতে দিয়ে যাবেন। বলে ফোনটা রেখে দিল তীব্র। মিশান মুচকি মুচকি হাসছে। তীব্র মিশানের পায়ে পাড়া দিয়ে হাসি বন্ধ করতে বলে। এমন সময় কতগুলো গার্ড এসে প্রীতমের দিকে গান টার্গেট করলো। প্রীতম ছিটকে উঠল। কিছু বলতে যাবে তার আগেই তীব্র বলে উঠল, নিজেদেরকে খুব চালাক মনে করিস, তাই না পিয়াল? প্রীতমই আসলে তীব্র সেই চাচাতো ভাই, যার আসল নাম পিয়াল। আরিফ রেজা নিজের গুটি সাজিয়েছে অনেক বছর আগেই। ছোট্ট পিয়ালকে মৃত সাজিয়েছে। বড় হবার পর তীব্রর বিশ্বস্ত গার্ড হিসেবে পাঠিয়েছে। তীব্র সব খবরাখবর আরিফ রেজার কাছে পার করে। স্যার, কি বলছেন এসব? আপনি জানেনই তো আমি একজন অনাথ, তবে এসব কি বলতেছেন এখন? তোরা বাপ বেটা এমন খেল খেলছিস, কি আর বলবো, লাজ জবাব ভাই। এত নিখুঁত সোফান রোজা তীব্র কিছুই বুঝলো না আর জানলো না। কি করে জানবেন তীব্র? ওরা তো পৃথিবীর সব থেকে চালাক প্রাণী। ওরা এতটাই চালাক ভুলে গেছে ওরা যে অতি চালাকের গলায় দড়ি। ইউ আর রাইট মিশন। হাত ধুয়ে চেয়ার ছেড়ে উঠল। প্রীতমের কাছে যেয়ে দাঁড়ালো। কি ভেবেছিস যত বুদ্ধি তোদের বাপ বেটার মাথায় আছে? খেলা শুধু তোরাই খেলতে পারিস। তোদের এত বছর ধরে তিলে তিলে সাজানো প্ল্যান একদিনে শেষ করে দেবো আমি। খেল খাতাম। দাঁতে দাঁত চেপে চোখ গরম করে বলল, তীব্র, আমাদের লেট হয়ে যাচ্ছে, এর কেসটা এখানে শেষ করে দিন। স্যার, আপনি আমায় ভুল বুঝছেন স্যার। জাস্ট শাট আপ। রিভলভার বের করে প্রীতমের কপালে ধরল। স্যার। তীব্র গান সরিয়ে প্রীতমের বুকে শুট করল। এটা আমার বিশ্বাসঘাতকতার করার জন্য। আরেকটা গুলি করল কপালে। এটা আমাকে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করার জন্য। 3 নাম্বার গুলিটাও মাথায় করল। প্রীতমের মৃত শরীর ফ্লোরে নেতিয়ে পড়ল। গার্ডসরা ডেড বডিটা সরিয়ে নিল। তৈরি হয়ে বেরিয়ে পড়ল দুজনেই।
মিশান তীব্র এক গাড়িতেই, আর পিছনে অনেকগুলো গার্ড, যেগুলোতে মিশান তীব্রর গার্ডরা আছে। ঢাকা খিলক্ষেত। বিকেল প্রায় সন্ধ্যা হয়ে আসবে এমন সময় একটা বিশাল ডেরার ভিতরে অন্ধকার একটা ঘরে আরিফ রেজাকে ধাক্কা দিয়ে ঢোকানো হলো। আরিফ রেজার হাত দুটো পিছনে নিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকে দিয়েছে র্যাবরা। এমন সময় ডেরার সামনে এসে থামলো কয়েকটা কালো রঙের গাড়ি। কয়েকজন গার্ড বেরিয়ে একটা গাড়ির ডোর ওপেন করতেই গাড়ির দুই পাশ দিয়ে বেরিয়ে এলো দুজন লোক, লম্বা চওড়া, উপর থেকে নিচ অবধি বড় করে দেখতে গেলে। একজন ব্ল্যাক শুজ, ব্ল্যাক কালারের শার্ট, তার উপর ব্ল্যাক কালারের ব্লেজার, ব্ল্যাক কালারের প্যান্ট, হাতে ব্ল্যাক কালারের একটা ওয়াচ, চোখে সানগ্লাস। আরেকজন হোয়াইট কালার কনভার্স, ডার্ক ব্লু কালারের শার্ট, ডার্ক কালারের প্যান্ট, হাতে কোনো ওয়াচ নেই, আর ব্ল্যাক একটা সানগ্লাস পরা। ইনি একজন নারী, শার্টের হাতাটার বোতাম খোলা রেখে নিচের দিকে ছেড়ে দিয়েছে, লম্বা চুলগুলো পিছনে ঝুঁটি করা। এরা আর কেউ নয়, মিশান আর তীব্র। খালি সবাইরে কনফিউজড ধরাইলাম। দুজন র্যাব ডেরা থেকে বেরিয়ে এলো। মিশান তীব্র তাদের সাথে ভিতর যেতেই সেই অন্ধকার রুমটাতে গেল। রুমটা একটা কেবিনের মতো। ভিতরে ঢুকতেই লাইট জ্বালানো হলো। আরিফ রেজা থমকে উঠল। দরজা লক করে দেওয়া হলো। কেবিনটাতে শুধু তীব্র, মিশান আর আরিফ রেজা। কেমন আছো চাচ্চু? তীব্র, বাবা আমাকে এখানে এনেছে কেন ওরা? আমাকে বের করে নিয়ে চলো। কুল চাচ্চু কুল, এত উত্তেজিত হচ্ছে কেন? যা হচ্ছে হতে দাও। আগে তুমি গিয়ে বরং চেয়ারে বসো। আমি এখানে থাকবো না তীব্র, প্লিজ বাবা আমায় বের করো। বেশিক্ষণ সময় নেব না চাচ্চু, একটু ধৈর্য ধরো, তারপরে তোমার স্থান বদল হবে। বলেই তীব্র মিশান পাশাপাশি চেয়ার টেনে বসলো। কি বলতে চাইছো তুমি তীব্র? চোখে প্রচণ্ড ভয় নিয়ে। তুমি বসো তো চাচ্চু, উত্তেজিত কম হও। তোমার সাথে কিছু কথা বলেই তোমার যেখানে যাওয়ার ইচ্ছা তোমাকে সেখানে পাঠিয়ে দেব। ডোন্ট ওয়ারি চাচ্চু, বসো বসো। আরিফ রেজা চেয়ারটাতে বসলো। মিশান, শুরুটা কি তুমি করবে নাকি আমি করব? অবশ্যই আপনি তীব্র, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। আমি কিছু করব না, আজকে শুধু আমি দেখব। আরিফ রেজার আর বুঝতে বাকি রইল না কি হতে যাচ্ছে তার সাথে, তবুও ব্যর্থ চেষ্টা বাঁচার জন্য। তীব্র, তুমি ভুল করছো। প্রস্তাবে তুমি অনেক বড় মাসুল দিতে হবে তোমার এই ভুলের। মিশান খানের সাথে হাত মিলিয়ে তুমি যে ভুল করেছ তার প্রতিদান হিসেবে মিশান খান তোমায় বরবাদ করে দেবে। ও রিয়েলি মিশান? ইয়া, আমি তোমার হাতে বরবাদ হতে রাজি। তুমি কি বলো? আমিও আপনাকে বরবাদ করতে প্রস্তুত। কেমন হলো চাচ্চু? মিশানকে তো পারমিশন দিয়ে দিলাম আমি আমাকে শেষ করার। এখন তোমার ব্যাপারটাই আসি। তীব্র, তুমি ভুল করছো। আমি তোমার ভালো চাই। তুমি এই মাফিয়া রাজ্যে পা ফেলার সময় আমার হাতটাই পেয়েছিলে। তোমার খারাপ সময়টাতে আমি ছিলাম তোমার পাশে। না ছিল রায়ান খান, না ছিল মিশান খান। হ্যাঁ, সেটা তো আমি ভুলতে পারিনি চাচ্চু। তবে এটাও তো ঠিক, সেদিন তুমি আমায় কোণাঠাস করেছিলে। আমাকে ব্যবহার করে তুমি ড্রাগস সাপ্লাই করেছিলে। আমার নামে বেচে তুমি ভারতের নারী পাচার করতে বিদেশিদের রপ্তানি করছো। আমার বাবাকে মেরেছো, আমার মাকে অসুস্থ করে রেখেছো। সব দিক থেকে আমায় তুমি শেষ করে দিয়েছো। এগুলো কি করে ভুলে যাবো বলো? কি বলছো তীব্র তুমি এসব? আমি কেন তোমার বাবা মানে আমার ভাইকে মারবো কেন? আমির রেজা আমার রক্তের ভাই। তীব্র, তুমি আমায় ভুল বুঝছো। এই মিশান খান তোমার ব্রেন ফাঁকা করে দিয়েছে ওয়াশ করে। তুমি ওর ফাঁদে পা দিচ্ছ তীব্র। কামান মিস্টার তীব্র, এত টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না। ঝামেলার শেষ দিন না, এতক্ষণ টাইম কেউ নেয় কি আইয়ার? আরে মিশান, আমার চাচ্চু এত বছর ধরে সাজানো প্ল্যান আমি এত তাড়াতাড়ি শেষ করে দেই কিভাবে বলো? মায়া লাগছে তো খুবই আর। একটু টাইম দেই চাচ্চুকে। ও আপনার বাবাকে টাইম দেয়নি তীব্র। ওকে, বলছো যখন সময়টা আর নষ্ট নাই করলাম। বলেই রিভলভার বের করলো। আরিফ রেজার বুক ধরফর করতে লাগলো। কি করবে এখন কিছুই মাথায় যাচ্ছে না। আমায় মেরে ফেলবে ফেলো, কিন্তু এই দেশেই আমার বীজ রেখে যাচ্ছি যে তোমায় শেষ করবে তীব্র। কে বীজ?
তোমার ছেলে পিয়াল? কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল। মিশান, আমার চাচ্চুকে একটু ভিডিও ক্লিপটা দেখাও তো। আমার ভাগ্যে আমার বাবার লাশ দেখা মেলেনি তো কি হয়েছে? আমার চাচুর সাথে তা হতে দেব না। তার ছেলের মৃত্যুর লাশ থেকে শুরু করে মৃত্যুর দৃশ্যটা দেখিয়ে দেই। কি বলছো? আমার পিয়ালের কিছু করো না তীব্র। ও চলে যাবে এখান থেকে, তোমাদের কিচ্ছু করবে না। ওকে ছেড়ে দাও। কিন্তু ও তো চলে গেছে চাচ্ছু তোমার আগেই। মিশান ওর ফোনটা বের করে একটা ভিডিও ক্লিপ বের করে আরিফ রেজাকে দেখালো, যেখানে তীব্র একের পর এক গুলি করে পিয়ালকে মানে প্রীতমকে মেরে ফেলেছে। আর মিশান সেটা নিজের ফোন দিয়ে ভিডিও করেছে। আরিফ রেজা কান্নায় ভাসিয়ে দিয়েছিল। সো চাচ্চু, ইয়োর টাইম অ্যান্ড গেম ইজ আপ। গান্ট পয়েন্ট করে। না না তীব্র বাবা, এমন করো না। আমি তোমার চাচ্চু, তোমার বাবার মতো। তীব্র, আপনার রিভলভারে কয়টা বুলেট আছে? যতগুলো আছে ততগুলো এতে এনাফ মিশান। ও নিন, আমারটাও নিন, দুটোই লাগবে আপনার। ও প্রথমে আপনার বাবার বুকের বাঁ পাশে দুটো গুলি করে, তারপর আমার মায়ের বুকে দুটো গুলি করে, তারপর আপনার বাবা দুই হাঁটুতে দুটো করে, তারপর আমার বুকে দুটো করে, অ্যান্ড লাস্ট আপনার বাবার মাথায় করে 3টা গুলি। তাহলে মোট কতগুলো গুলি হলো? অবাক লাগছে আরিফ রেজা? হ্যাঁ, ইটস মিশান খান আরিফ রেজা। যেখানে তোমাদের চোখ দুটোই আমি ভুলতে পারিনি, সেখানে তো এগুলো অতি তুচ্ছ ব্যাপার। তীব্র 1 সেকেন্ড লেট না করে একের পর এক আরিফ রেজার উপর গুলি চালালো, ঠিক যেভাবে ওর বাবার উপর চালানো হয়েছে। আর মিশান সে মনের শান্তি মতো দৃশ্যটা উপভোগ করছে। ক্ষতবিক্ষত প্রাণহীন মৃত শরীরে পরিণত হয়ে গেল মানুষটা। তীব্র চোখ রাগে জ্বলজ্বল করছে। একটা কাঠের বারান্দা, হাতে 1 কাপ কফি, আর সামনে মেঘের ঢেউ। মেঘের নৃত্য চলছে আকাশপথে। বিশাল সমুদ্রের মাঝে যেমন মনে হয় সূর্যটা সমুদ্রগর্ভে ডুবে যাচ্ছে, তেমন এখানে মনে হচ্ছে সূর্যটা মেঘের গর্ভাশয় থেকে বেরিয়ে আসছে। গত রাতে তীব্র মিশানকে নিয়ে সাজিক ভ্যালিতে এসেছে মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য। পাশাপাশি দুজন দাঁড়িয়ে কফি খাচ্ছে আর মেঘের রাজ্যে হারিয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। আপনার চয়েস আছে, কিন্তু মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য জায়গাটা একদম পারফেক্ট। এখানে বিশাল অট্টালিকা না থাকলেও এই কাঠের ঘরটাতে যে সুখ আর সৌন্দর্য, সেটা 1000 কোটি দামের হোটেলে থেকে পাওয়া সম্ভব না। পছন্দ হয়েছে তোমার জায়গাটা? একদম। আমি এখানে প্রায় আসি, সব রিসোর্টগুলোতেই থেকেছি, বাট এই মেঘপুঞ্জ রিসোর্টটাই বেস্ট। এখান থেকে মেঘ স্পষ্ট করা যায়। এরকম জায়গায় হাজার হাজার বছর চোখ বন্ধ করে কাটিয়ে দেওয়া যায়। তুমি চাইলে কাটিয়ে দেওয়া যেতে পারে। একটা কুড়ে ঘর তুলবো মেঘের উপর, তারপর দুজনে থাকবো, ছোট্ট একটা সংসার। জাস্ট অ্যামেজিং মিশন। ঠোঁটে মিষ্টি হাসি নিয়ে মেঘের দিকে মুখ করে চোখ বন্ধ করে। সংসার? বিয়ের পর তো জীবনকে সংসারই বলে। মিশানের কথাই তীব্র একটু না অনেকটাই অবাক হলো। বুকে তীরের মতো লাগলো কথাটা। কেন তুমি আমায় বিয়ে করবে না? বিয়ে একটাবার ভেবে দেখেছেন তীব্র? আপনি আমি দুজনে একরকম, শুধু পার্থক্য এইটুকু, আমি রাগ চেপে রাখতে পারি না, আর আপনি রাগ চেপে রাখতে পারেন। হাসি দিয়ে রাগ লুকিয়ে রাখেন, তবুও সেটা মানুষ বুঝে সবার সাথে না। হয়তো আমার জন্য আপনি আমার উপর রাগ দেখাবেন না, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই যন্ত্রণায় ভুগবেন। কতদিন আমাকে সহ্য করবেন তীব্র? 1 মাস, 6 মাস, 1 বছর, এর বেশি না। তারপর মারামারি, কাটাকাটি। ভেবে দেখুন, এই মুহূর্তে আপনার সাথে আমার অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ বিরাজ করছে। ফিউচারে একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াতে পারবো। আমাদের একটা ভুল ডিসিশন আমাদের পুরো জীবনের জন্য আলাদা করে দেবে। কেউ কারোর ছায়াও সহ্য করতে পারবো না। একটাবার ভাবুন তীব্র, যেখানে আমরা একজন মানুষের প্রাণ নিতে 2 বার ভাবি না, সেখানে এক ঘরে একসাথে সংসার কি করে করব? মিশন, অলরেডি আপনি আমাকে অ্যাটাক করেছেন, দ্বিতীয়বার করবেন না তার কোনো গ্যারান্টি নেই। আমিও হয়তো অ্যাটাক করতে পারি। হ্যাঁ, এটা ঠিক, আমার ভেতরে আপনার জন্য একটা দুর্বলতা কাজ করে।
আর সেই দুর্বলতার খাতিরে আমি আমাদের সম্পর্কটাকে একটা ভুল সিদ্ধান্তের জন্য নষ্ট করতে চাই না তীব্র। কথাগুলো বলতেই মিশানের কেমন যেন গলাটা ধরে এলো। তীব্র চুপচাপ মিশানের দিকে তাকিয়ে আছে। মিশান নিচের দিক থেকে উপরের দিকে তাকিয়ে আছে। তীব্র মিশানের পাশে থেকে সরে তীব্রর রুমে চলে গেল। এই বেলা কেটে গেল কটেজেই। কেউ এই টপিক নিয়ে কোনো কথাই উঠালো না। আকাশ মেঘলা মেঘলা, তবুও দুপুরের দিকে বাইরে ঘুরতে বের হলো দুজনে। একটা বিশাল পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে ঝিরঝির মৃদু বাতাস, মনটা একদম হালকা করে দিচ্ছে। আকাশটা মেঘলা। ওয়াটারফলস দেখতে যেতে চেয়েও গেল না, আকাশের মেঘ করেছে দেখে। এখানে ওয়াটারফলস দেখা দুর্লভ ব্যাপার। বেশিরভাগ সময় মেঘ দিয়ে ঢাকা থাকে বলেই ওয়াটারফলসের দেখা খুব কষ্টে মিলে। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। কটেজে ফিরতে চাইলেই মিশান বলল, বৃষ্টি নামলে নামুক, বৃষ্টিতে ভিজবে আজ। এমন প্রকৃতিতে বৃষ্টিতে ভিজতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার। বিকেলের সাথে আকাশ মেঘ করে প্রচণ্ড রকম বৃষ্টি পড়তে লাগলো। মিশানের সাথে তীব্র বাধ্য হয়ে ভিজতে হচ্ছে। মিশান চুলগুলো আলগা করে দিয়ে ভিজছে। তীব্র এক মনে মিশানের দিকে তাকিয়ে আছে। ইস, যদি এই সময় মিশান শাড়ি পরা থাকতো তবে কতই না সুন্দর লাগতো। এমনিতেও কত সুন্দর লাগছে না। বেঘুরে তাকিয়ে আছে মিশানের দিকে। আর মিশান, সে তো কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে ভিজে যাচ্ছে। আজব ব্যাপার, মিশান একটাবার এদিক ওদিক তাকাচ্ছে না। তীব্র কি মনে করে যেন মিশানের হাত ধরে টান দিল। মিশান তীব্রর দিকে তাকাতেই দেখলো মিশানের চোখ কেমন লাল হয়ে আছে, অনেকটা রক্তবর্ণ। তীব্র মিশানকে টান দিয়ে একদম কাছে নিয়ে এলো। আরেক হাত দিয়ে মিশানের অপর হাতটাও ধরে মিশানকে একদম কাছে নিয়ে এলো। দুজনের মধ্যে দূরত্বটা ঠিক 1 কি 2 ইঞ্চি হবে। মিশান তীব্র চোখের দিকে তাকাচ্ছে না, কিন্তু তীব্র মিশানের দিকে ঠিকই তাকিয়ে আছে। মিশান, আমার দিকে তাকাও। মিশান মাথা নিচু করেই আছে। কি হলো, তাকাও। আলতো করে বলল। মিশান তাকালো না তীব্র চোখের দিকে। মিশান, আমি তোমার সারা জীবনের সঙ্গী হতে চাই। মিশান, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। আমি চোখ বন্ধ করে সব সহ্য করে নেব। তোমার রাগ, অভিমান, জেদ, এতটুকু সহ্য করার ধৈর্য আমার আছে। মিশান, প্লিজ এভাবে আমায় রিজেক্ট করো না। আচ্ছা, তুমি না হয় একা জীবন থাকবে, কিন্তু আমি ঠিক থাকতে পারবো না। আমার মায়ের মুখের দিকে তাকিয়ে আমিও একটা বিয়ে করে নেব। তুমি ভাবো মিশান, আমার পাশে তুমি অন্য কাউকে সহ্য করতে পারবে বলো? মিশান এবার তীব্র চোখের দিকে তাকালো, চোখ বড় বড় করে অসহায় দৃষ্টিতে। মুখ ফুটে বলতে না পারলেও সহ্য করতে পারবে না তুমি, জানি আমি। আর ওইদিকে আমিও ভালো থাকবো না মিশান তোমায় ছাড়া। যেখানে আমি তোমায় ডিজার্ভ করেছি সেখানে অন্য একটা মেয়ের সাথে একই ঘরে থাকতে পারবো না আমি। আমার জন্য ওই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। আর আমার কথা তো বাদই দিলাম। মিশান, আমাদের জীবনের উপর দিয়ে যত খারাপ হওয়ার তা হয়ে গেছে, আর কোনো খারাপ হওয়ার বাকি নেই মিশান। আর আমি তো বলছি না আমার জন্য তুমি বউ সেজে ঘরে শাড়ি চুড়ি পরে থাকো। তুমি এখন যেরকম আছো ফিউচারেও তেমন থেকো। আমি তোমার বর্তমানটাকে দেখে তোমায় চেয়েছি, ভবিষ্যতে তোমাকে বদলে দেওয়ার জন্য না। তুমি যেমন তেমনই থাকবে, শুধু আমাকে তোমার এইখানটাই, মিশানের বুকের বাঁ পাশে আঙুল দিয়ে দেখিয়ে একটু তীব্রর নামে জায়গা দিও। মিশান তীব্রর দিকে তাকিয়ে আছে। ওর গোলাপি ঠোঁট লাল বর্ণ ধারণ করেছে, ঠোঁটটা কাঁপছে, চোখটাও লাল টকটকে, যেন রক্ত টকবক করছে। এতক্ষণে বোঝা যাচ্ছে মিশান তখন আকাশের দিকে তাকিয়ে কাঁদছিল। আই লাভ ইউ মিশান। মিশান 1 সেকেন্ডও দেরি করলো না, তীব্রকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তীব্র মিশানকে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ টু তীব্র, আই লাভ ইউ। আই লাভ ইউ এ লেট মিশান। একজন আরেকজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ভালোবাসার কথা জানান দিয়ে যেন দুজনের বুকের উপর থেকে পাথর সরে বুকটা একদম হালকা হয়ে গেল নিমেষেই। বেশি ভালোবাসলে তা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে, যেটা তীব্র মিশান বুঝিয়ে দিল। ভালোবাসার রং বড়ই অদ্ভুত, যেটা সহজেই চোখে পড়ে না। আর যখন চোখে পড়ে তখন বোঝা যায় না এটা কিসের রং।
ভালোবাসা নাকি ধোঁকা? দুজনেই এতদিন যেন একটা ঝাপসা আধারে ডুবেছিল। আজ আত্মার চাওয়া থেকে প্রাপ্তি দেওয়া হয়েছে, তাই ভিতরটা যেমন হালকা লাগছে, প্রকৃতিটাকেও তেমন প্রেমময় লাগছে। সময়ের সাথে বাতাস আর বৃষ্টির বেগ ক্রমে ক্রমে বেড়েই যাচ্ছে, আর তীব্র মিশানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে শক্ত করে। দুজনের অনুভূতি যেন প্রকৃতিতে সবটুকু সুখ নেমে এসেছে, যেন ওরা দুজনের কষ্টটা স্পষ্ট করতে পারছে।